সবাইকে গল্পকথা বাই মিকিতে স্বাগত। আজ ষোড়শ পর্ব। শিক্ষা দেওয়া মানে আলোক শিখা জ্বালানো, জাহাজে তেল দেওয়া নয়। সক্রেটিস। ডাক্তার হিপোক্রেটিস তীব্র মনোকষ্টে আছেন। সবাই ভেবেছিল তিনি প্যারিক্লিসকে সুস্থ করে তুলবেন, কিন্তু তিনি আসার আগেই প্যারিক্লিস মারা গেছেন। তিনি প্যারিক্লিসকে বাঁচাতে পারেননি। কথাটা যতবার মনে পড়ে মনে হয় আমি ব্যর্থ, আমি পারলাম না। মানুষ কত আশা নিয়ে আমার জন্য বসে আছে, তবু পারলাম না। সেই মনোকষ্ট থেকে ডাক্তার নিজেই কাছে শপথ নিলেন, আমি অ্যাথেন্স ছেড়ে যাব না। আমি অ্যাথেন্স থেকে প্লেগ তাড়াবো। প্যারিক্লিস তো মারা গেছেন আমি আসার আগে। আমার কিছুই করার ছিল না। এখন আমার যা করার আছে আমি করব। এই মহামারী না তাড়িয়ে আমি অ্যাথেন্স ছাড়ব না। শুরু করলেন কাজ। দিন রাত ছুটছেন, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে, কবরে, শ্মশানে, দরবারে, থিয়েটারে, আগোরার সবখানে যাচ্ছেন। মানুষের শোবার ঘর থেকে রান্নাঘর, প্রতিটি জায়গায় ছুটছেন। তার ছাত্ররাও ঝাঁপিয়ে পড়েছে। তিনি শিষ্যদের বললেন, তোমরা সারা জীবনে যত রোগ দেখবে, এই মুহূর্তে অ্যাথেন্সে তার চেয়েও বেশি রোগী। শহরের সবাই তোমার রোগী। এটিই সুযোগ, যাও, মানুষ বাঁচাও। সারা অ্যাথেন্স এখন তোমাদের জন্য একটি হাসপাতাল। তার নিদান একটাই, সেটি হলো আগুন। সবকিছু আগুনে দিয়ে দাও। যেখানেই মনে হবে কেউ আক্রান্ত হয়েছে, সেখানে সবকিছু আগুনে জ্বালিয়ে দাও। আগুনে ঝলসে শুদ্ধ হোক অ্যাথেন্স। সবাই তার কথা মেনে নিয়েছে। নগরের কর্তারা ক্ষমতা প্রায় ছেড়েই দিয়েছেন। নগর চলছে হিপোক্রেটিসের কথায়, অন্য কোনো উপায় নেই। প্যারিক্লিসের মতো সবচেয়ে ক্ষমতাশালী মানুষ মারা গেছে, কেউ কোনো প্রতিকার দিতে পারেনি। তাই ডাক্তার হিপোক্রেটিসই শেষ ভরসা। তিনি যা বলেন সবাই মেনে নিচ্ছে। যার যা কিছু আছে সব পুড়িয়ে ফেলছেন। ডাক্তার ঠিক করেছেন প্লেগের সময় সব লাশ পুড়িয়ে দিতে হবে। লাশ থেকে জীবাণু ছড়াচ্ছে সবচেয়ে বেশি, তাই মৃত্যুর সাথে সাথে লাশ পুড়িয়ে দিতে হবে। সেজন্য এখন চারদিকে আগুন আর আগুন। আলোর নগরে অ্যাথেন্স এখন আগুনের নগরী। ডাক্তারের বুদ্ধিতে কাজে হলো। কদিনেই দেখা গেল প্লেগের প্রকোপ কমতে শুরু করেছে। আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তীব্র গরম কমে শীত পড়তে শুরু করেছে। এখানে শীতকালে বৃষ্টি হয়। এক সকালে ধুম বৃষ্টি শুরু হলো। একটানা কয়েকদিন বৃষ্টিতে সারা অ্যাথেন্স ভেসে গেল। সেই সাথে ভেসে গেল প্লেগের জীবাণু। বৃষ্টির পরেই প্লেগ কমে গেল। হঠাৎ যেন মানুষ মরা যাওয়া বন্ধ হয়ে গেল। যেরকম ঝুপ করে মহামারী এসেছিল, আবারও চলে যাচ্ছে হুট করেই। মনে হচ্ছে একটি বিশাল ঝড়ের রাতের পর হঠাৎ আকাশ পরিষ্কার হয়ে গেছে। মৃত্যু চিৎকারও বন্ধ হয়েছে। হিপোক্রেটিস হিরো হয়ে গেলেন। তিনি অ্যাথেন্সকে বাঁচালেন স্মরণকালের মহামারী থেকে। এখন তার সম্মান দেবতার কাছাকাছি। ঘরে ঘরে মানুষ বলছে, এই একটি লোকে অ্যাথেন্সকে বাঁচিয়েছে। কৃতজ্ঞতার ফলস্বরূপ অ্যাথেন্সের সংসদে ডাক্তারকে পুরস্কার দেওয়া হোক। অ্যাথেন্সের পক্ষ থেকে সোনার মুকুট পরিয়ে দেওয়া হলো ডাক্তারকে। তাকে অ্যাথেন্সের নাগরিকত্ব দেওয়া হলো। আশপাশে একা বসে কাঁদছেন। সেই তো ডাক্তার এলেন, কিন্তু কয়েকটা দিন আগে কেন এলেন না? তিনি সময় মতো এলে প্যারিক্লিস বাঁচতেন। আজ প্লেগ মুক্ত হয়েছে অ্যাথেন্স। আজ তার চেয়ে বেশি খুশি কেউ হতেন না। আশপাশে আকাশের দিকে তাকিয়ে কাঁদছে। তাকে ভরসা দিচ্ছে এলসিবিয়াডিস, সাহস দিচ্ছে। তরুণ ছেলেটি প্যারিক্লিসের সংসারে হাল ধরেছে। তার ছেলে প্যারিক্লিস নাম্বার 2 এখনো অনেক ছোট। সারা অ্যাথেন্স সক্রেটিস একমাত্র মানুষ যে প্লেগে কাবু হয়নি। সক্রেটিস শক্ত সমর্থ মানুষ। জীবনে কবে জ্বর হয়েছিল মনে পড়ে না। সে সারা জীবন খালি পায়ে সারা শহর হেঁটেছে। কোনো দিন আরামের কথা ভাবেনি। রোগ ব্যাধি তার ধারে কাছে আসে না। প্লেগও আসতে পারেনি। এই প্লেগেও তার শরীর কাবু করেনি। লোকজন ফিরতে শুরু করেছে। সক্রেটিস গাধার গাড়ি নিয়ে রওনা হলো কৃতদের আনতে, কিন্তু পথেই দেখতে পেল তারা সবাই ফিরে আসছে। প্লেগ শেষ হয়েছে। এই প্লেগ অনেক কিছু নিয়ে গেছে প্যারিক্লিসকে, নিয়ে গেছে অ্যাথেন্সের সুখের দিন, ফেলে গেছে দুঃখ, কষ্ট, দারিদ্র্য, অশান্তি। মানুষের ঘরে ঘরে দুঃখ। সারা অ্যাথেন্সের 3 ভাগে 1 ভাগ মানুষ মারা গেছে। প্রতি ঘরে ঘরে কেউ না কেউ মারা গেছে। ঘরে ঘরে এখন শুধুই শোকের মাতম। জেন্তিপির বাবা মা দুজনই মারা গেছেন। কৃতর মা, চেরোফোনের 3 কাকা সবাই মারা গেছেন। শিশুরা প্রায় সবাই মারা গেছে। সক্রেটিস আর জেন্তিপির ভাগ্য ভালো, তাদের কোনো সন্তান নেই। ছোট্ট শিশু এই প্লেগে বাঁচতে পারত না। প্লেগ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। যুদ্ধ এখনো চলছে। স্পার্টা আবার আক্রমণ করেছে। আবার যুবকেরা মারা যাচ্ছে। বয়স্ক আর শিশুরা সব প্লেগে মারা গেছে। এখন যুদ্ধে মারা যাচ্ছে যুবকেরা। এখন অ্যাথেন্সের ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। অনেক ঘরেই সংসার চালানোর মতো কোনো পুরুষ নেই। উপায় না পেয়ে নারীরা বের হয়ে আসছে। এখন নারীরা নিজেরা বাজার করে, বাইরে কাজ করে, ব্যবসা করতে শুরু করেছে। আগে শহরের রাস্তায় কোনো মেয়ে দেখা যেত না।
প্লেগের পর রাস্তায় অনেক মেয়ে। প্লেগ অ্যাথেন্সের নারীদের নিয়ম ভাঙতে বাধ্য করেছে। আগে মেয়েরা বাহিরে এলে নিন্দা হতো, এখন আর নিন্দা হয় না। সবাই নিন্দার মুখে কুলুপ দিয়ে দিয়েছে। প্লেগের পর অ্যাথেন্সে বদলে গেছে, মানুষও বদলে গেছে, আইনও বদলাতে হলো। লোকজন টের পেল তারা মেয়েদের বিয়ে দিতে পারছে না। যুবক ছেলে নেই, ছেলের চেয়ে মেয়ে দ্বিগুণেরও বেশি। অ্যাথেন্সে কোনোদিন বহুবিবাহ ছিল না, একজন পুরুষ একটি নারীকেই বিয়ে করতে পারত, সেটি বদলে গেল। আইন করা হলো এখন থেকে একজন পুরুষ একাধিক মেয়েকে বিয়ে করতে পারবে। শহরে শিশুর সংখ্যা দ্রুত বাড়ানো দরকার। তারা আবার নিয়ম করলো স্বামী স্ত্রী রাজি হলে অন্য পুরুষ বা স্ত্রী দ্বারা সন্তান নিলেও সেটি বৈধ হবে। এসব আইন কানুনের ফলে খুব তাড়াতাড়ি শহরটা বদলে যাচ্ছে। আগে যেমন সবকিছুতে শৃঙ্খলা ছিল, সেটি এখন কমে গেছে। সমাজ পাল্টে যাচ্ছে, মানুষের মনও পাল্টে যাচ্ছে। সক্রেটিস ও তার বন্ধুরা অনেক বদলে গেছে। শহরের বয়স্করা সব মারা যাওয়ায় তারা এখন অ্যাথেন্সের বয়স্কদের কাতারে। তারা মুরব্বি হয়ে গেছে। যারা তাদের তুমি করে বলতেন তারা আর কেউ বেঁচে নেই। এখন যারা আছে সবাই তাদের আপনি করে বলে। তারা এখন বয়স্কদের মধ্যে পড়েছে। প্রবীণের কাতারে তরুণরা তাদের মুরব্বি জ্ঞান করে, সবাই তাদের আপনি করে বলে। এখন সক্রেটিসদের কথা উঠলে আর কেউ সে বলে সম্বোধন করে না, সম্বোধন করে তিনি। সক্রেটিসের বিশ্বাস হয় না তিনি প্রবীণ হয়ে যাচ্ছেন। তার এখনো ছেলে মেয়ে হয়নি, এত তাড়াতাড়ি বয়স্ক ভাব আনতে ভালো লাগে না। মনের বয়স তার এখনো 12 কি 13, কিন্তু রাস্তায় যখন সবাই তার চেয়ে কম বয়সের, তখন মনের বয়স বেড়ে যায়। তাকে মেনে নিতে হচ্ছে এখন তিনি প্রবীণ ব্যক্তি। এই প্লেগ, ভয়ঙ্কর প্লেগ জ্ঞানীদের লোকদের মেরে ফেলেছে। বিদেশ থেকে যেসব সফিস্ট, দার্শনিক বা জ্ঞানপ্রেমিক অ্যাথেন্সকে ভরিয়ে তুলতেন, তারা প্লেগের শুরুতেই পালিয়ে গেছেন। জ্ঞানী লোকেরা সাধারণত প্রবীণ হন, প্রবীণরা সব মারা গেছেন, তাই অ্যাথেন্স এখন জ্ঞানী লোকের অভাব। এই জ্ঞানহীন নগরে এখন বাবা মায়েরা সন্তানকে পড়ানোর জন্য জ্ঞানী লোকদের তালাশ করেন। সক্রেটিসের কাছে ছাত্র পড়ানোর প্রস্তাব আসে। সক্রেটিস সবাইকে পড়ান, কিন্তু একেবারে বিনামূল্যে, কারো বাড়ি গিয়ে নয়। আগের মতোই সিমনের দোকানে, আগুরার পাশে, পথে প্রান্তে, যেখানে তরুণ যুবকেরা আছে সেখানেই সক্রেটিস পড়ান। সক্রেটিস এখন শিক্ষক, রাস্তাঘাটের শিক্ষক, বেতন ছাড়া বেগার খাটা শিক্ষক। কিন্তু যারা সুন্দর জীবন খোঁজে তাদের কাছে এই বেগার খাটা শিক্ষকের দাম অনেক বেশি। তারা সক্রেটিসকে ভালোবাসে, তাকে না পেলে জ্ঞানপ্রেমিক তরুণদের হাঁসফাঁস লাগে। এখন অনেক তরুণী নিজেকে সক্রেটিসের ছাত্র বলতে গর্ব অনুভব করে। ডাক্তার হিপোক্রেটিস প্রায়ই রাস্তাঘাটে সক্রেটিসকে দেখেন। তারই বয়সী, কিন্তু কথাবার্তায় মনে হয় উঁচু স্তরের। লোকটি প্লেগের মধ্যেও রাস্তায় হেঁটেছেন, ভর ডর নেই, সবসময় হাসি ঠাট্টা মিশিয়ে কথা বলেছেন। তার সাথে সবকিছু তরুণ সবসময় দেখা যায়, তরুণরা তার মস্ত ভক্ত। ডাক্তার ভাবেন লোকটি কদাকার, কিন্তু তাকে লক্ষ্য না করে পারা যায় না। তার কথার মধ্যে একটা কি যেন আছে, যাকে তাকে অন্যরকম আকর্ষণীয় করেছে। এটি ডাক্তার বোঝেন না, তিনি শরীরের খবর জানেন, মানুষের মনের তালাশ এখনো করেননি। ডাক্তার তার কথা যতটুকু শুনেছেন ভালোই লেগেছে, আরও শুনতে ইচ্ছে করে, কিন্তু ডাক্তার মহাব্যস্ত। রাস্তার পাশে দাঁড়িয়ে সক্রেটিসের কথা শোনার সময় তার নেই। তার সবচেয়ে বড় কথা, ডাক্তার যেখানেই যান দলে দলে মানুষ তাকে ঘিরে ধরে। তার মতো সেলিব্রিটির পক্ষে রাস্তায় দাঁড়িয়ে কারোর সাথে কথা শোনা বা বলা সম্ভব নয়। তবে তিনি জানেন সক্রেটিস তরুণদের সুন্দর জীবনের কথা বলেন, নিজেকে জানতে বলেন। সুন্দর জীবন কথাটি তার পছন্দ হয়েছে। সবারই সুন্দর জীবন দরকার, ডাক্তারেরও দরকার। তিনি সুন্দর জীবনের কথা ভাবেন, কিন্তু কয়েকদিন ধরে মনে হচ্ছে ডাক্তারদের জীবন সুন্দর নয়, ঘাবলা আছে। ছাত্রদের মধ্যে এলোমেলো ঘটনা দেখছেন। ছাত্ররা কিছু কিছু বাড়িতে ঘন ঘন যেতে চায়, আবার অনেক বাড়ি থেকে লোক এসে বসে থাকলেও যেতে চায় না। খোঁজ নিয়ে দেখলেন বড় লোকের বাড়িতে যেতে ছাত্রদের খুবই আগ্রহী, কিন্তু তারা গরিব রোগীদের হেলাফেলা করে। খুব কষ্ট পেলেন ডাক্তার। তিনি মনে করেছিলেন তার ছোঁয়াই ছাত্ররা বুঝে যাবে যে চিকিৎসককে সাম্যবাদী হতে হয়। চিকিৎসার জগতে কোনো উঁচু নিচু নেই, ডাক্তারের চোখে সবাই সমান, কিন্তু ছাত্ররা বোঝেনি। তারা সাম্যবাদী হয়নি, যেখানে বেশি টাকা সেখানেই ছুটছে। ডাক্তার ক্ষেপে আগুন হয়ে গেলেন, সকার বকার তুলে বকাঝকা করলেন। আর যদি কেউ এমন করে তাহলে জীবনে আর তার মুখ দেখবেন না বলে সাবধান করলেন। কিন্তু সাবধান বাণীতে কাজ হলো না। এমনিতেই সবাই তাকে মানে, তবু মাঝে মাঝে টাকার কাছে হেরে যায়। ডাক্তার বুঝলেন চিকিৎসকও তো মানুষ, ওরা মানুষ, মনের কাছেই বন্দি। চারধারে হাজার রকম প্রলোভন, কোনো না কোনো প্রলোভনে মন সাড়া দেবেই। কিন্তু বিষয়টি তাকে ভাবাচ্ছে, চিকিৎসক মানুষের সবচেয়ে কাছাকাছি যায়, মানুষের একান্ত গোপন জিনিস জানতে পারে।
সেখানে ডাক্তার খারাপ হলে খুবই বিপদ। ভালো করতে গিয়ে ক্ষতি করা সবচেয়ে সহজ। এই ব্যাপারে তাকে কিছু একটা করতে হবে। তিনিই চিকিৎসা শাস্ত্র সবার জন্য উন্মুক্ত করেছেন। তিনিই প্রথম চিকিৎসা বিদ্যালয় খুলেছেন। তাই নতুন চিকিৎসকরা যাতে নীতিবান হয় সেটি তাকেই নিশ্চিত করতে হবে। সক্রেটিস যেরকম সুন্দর জীবনের কথা বলেন, চিকিৎসকদের জন্য তেমনই সুন্দর জীবন দরকার। ন্যায় নীতি ও সত্যের জীবন দরকার। তাদের জন্য নিয়মকানুন দরকার। সক্রেটিস যদি মানুষের মনের জন্য নিয়মকানুন বানান, তাহলে হিপোক্রেটিসও ডাক্তারদের জন্য নিয়ম বানাবেন। কিছুদিন আগে এক বৃদ্ধ তাকে অনেক অনুনয় করে বলেছিলেন, ডাক্তারবাবু, প্লেগের যন্ত্রণা সহ্য করতে পারছি না, এমন একটি ওষুধ দেন যেন আমি এক্ষুনি মরে যাই। ডাক্তার বলেছিলেন, যা খেলে আপনি মরে যাবেন সেটি তো বিষ, চিকিৎসার ধর্ম অনুযায়ী কাউকে বিষ দেওয়া যাবে না। বৃদ্ধ বলেছিলেন, আমি আর সইতে পারছি না, আমি আপনাকে অনেক টাকা দেব, আমার সব টাকা গোপনে রক্ষিত আছে, সব আপনাকে দেব, শুধু একটি ব্যবস্থা করুন। যেদিন বৃদ্ধের কথা শুনে একজন ছাত্রের চোখ চকচক করে উঠেছিল, কিন্তু ডাক্তার বলেছিলেন, আমার কাজ মানুষ বাঁচানো, মানুষ হত্যা করা নয়। আপনাকে আমি কিছুতেই বিষ দিতে পারবো না, দেবতার নিষেধ আছে। তার চেয়ে আসেন আপনাকে বাঁচাতে চেষ্টা করি। ঘরে ফিরলে এক ছাত্র জিজ্ঞেস করেছিলেন, সত্যি কি দেবতার নিষেধ আছে? উনি তো নিজেই মরতে চাচ্ছেন, আমরা একটু সাহায্য করতেই পারি। ছাত্রের কথা শুনে স্তব্ধিত হয়ে গিয়েছিলেন তিনি। কি বলছে তার ছাত্র? প্রচণ্ড রাগে গর্জন করে বলেছিলেন, নিষেধ আছে, নিষেধ না থাকলেও আজকে থেকে নিষেধ, হিপোক্রেটিসের নিষেধ। সেদিন মনে হয়েছিল ওই ছাত্রটি সুযোগ পেলে টাকার জন্য বিষ দিতে দ্বিধা করবে না। ভালো করে বুঝতে হবে ছাত্ররা কি অনিয়ম করছে, ভালো করে পরখ করতে হবে। ছাত্ররা সব তরুণ ছেলে, এদের জন্য সবার আগে দরকার নারী বিষয়ক পরীক্ষা। পরের দিন তিনি ছাত্রদের খুব সুন্দর কিছু নারী রোগের কাছে নিয়ে গেলেন। নারী রোগীদের সাথে ছাত্রদের একা ঘরে ছেড়ে দিয়ে নিজে আড়াল থেকে লক্ষ্য করতে লাগলেন। বেশিরভাগ ছেলেই ভালো আচরণ করছে, তাদের স্পর্শ বা চাহনি স্বাভাবিক। শুধু কয়েকজন দুষ্ট আচরণ করছে, তাদের হাতের ছোঁয়া যেন কেমন কেমন, ঠিক ডাক্তার সুলভ নয়, তাদের মনে কিন্তু আছে। আর একদিন ডাক্তার দেখলেন এই তরুণ ছাত্রকে এক বিধবার বাড়ি থেকে ঘন ঘন ডাকতে আসে। সেখানে এতদিন রোগ সেরে যাওয়ার কথা, কিন্তু তবুও ছাত্রটি সেই বাড়িতে যায়। সেই বাড়ির কথা উঠলে তার ফর্সা গাল টকটকে লাল হয়ে যায়। হিপোক্রেটিস ভাবছেন, কি করা যায়? আমি কি ভুল করছি? ডাক্তারি বিদ্যার দেবতাদের বংশধরদের কাছ থেকে মুক্ত করে সবার জন্য খুলে দিয়ে কি ভুল করলাম? আগে শুধু ডাক্তারদের ছেলেরাই ডাক্তারি শিখতে পারত, তারা নিজেদের দেবতা সম্মান করত, ভুল করত কম। তাদের সবার বাবার কঠিন শাসন ছিল, একটু হলে একটু পরিবারের ভয়াবহ অসম্মান হতো, চিরতরে ডাক্তারি ছেড়ে দিতে বাধ্য হতেন। তখন তাদের পেট চালানোই অসম্ভব হতো। কিন্তু এখন যে কোনো মানুষ ডাক্তার হচ্ছে, তাদের দেবতার ভয় কম, পারিবারিক অনুশাসন নেই। ছোটবেলায় বাবাকে ডাক্তারি করতে দেখেনি। একজন চিকিৎসকের নৈতিক গুণ কী হওয়া উচিত সেটি ওর জানা নাই, সেটি ওদের শেখাতে হবে। নতুন ডাক্তারদের কী করা উচিত আর কী করা উচিত নয় সেটি অবশ্যই জানতে হবে। তিনি ডাক্তারদের নৈতিকতার নিয়ম বানাবেন। তিনি মনে মনে একটি নাটকীয় বুদ্ধি করলেন। অ্যাথেন্সে এসে তিনি অনেক নাটক দেখেছেন। অ্যাথেন্সের লোকেরা প্লেগের মধ্যেও নাটক করেছে। নাটক দেখে ডাক্তারের মাথা শুধু প্লট ঘোরে। তার ইচ্ছা হয় একটি নাটক করবেন, সেটি সম্ভব হচ্ছে না। তাই এখন ছাত্রদের দিয়ে একটি করে খণ্ড নাটক করবেন। তিনি সব ছাত্রকে ডেকে বললেন, আজ বিকেলে আমাদের বিশ্রাম, আমরা কোনো রোগী দেখব না, সবাই আমার সাথে যাবে, আমরা এজিয়ান সাগর পাড়ে বনভোজন করব। এক ছেলে বলল, সাগর পাড়ে বনভোজন? তার চেয়ে বলি সমুদ্র বনভোজন। দিনটি সুন্দর, বিকেলের আলো, এজিয়ান সাগর একেবারে শান্ত, কোনো ঢেউ নেই, থমথমে পানিতে নীল আলো যেন ঠিকরে পড়ছে। সেখানে চলছে ডাক্তারদের সমুদ্র ভোজন। হিপোক্রেটিস সুরা বের করলেন, করিন্থ শহর থেকে আনা কড়া মাপের সুরা। ছাত্ররা অবাক, তারা জানে যে হিপোক্রেটিস সকল প্রকার নেশা থেকে হাজার হাত দূরে থাকেন। সুরা তার দু চোখের বিষ। ছাত্ররা কেউ যাতে আসক্ত না হয় সেজন্য তার কঠিন নির্দেশ আছে। তবু আজ সবকিছু ভুলে ডাক্তার নিজেই সুরা নিয়ে এসেছেন। ছাত্ররা আহ্লাদের বাকবাকু। আজ ডাক্তার তাদের দোস্ত হয়ে গেছেন। নিজ হাতে সুরা ঢেলে দিচ্ছেন, বড় বড় মাটির পাত্র কানায় কানায় ভরিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে ডাক্তারের জন্য আজ বিশ্ব সুরা দিবস। ছাত্ররা খাচ্ছে আর মাতাল হচ্ছে। ছাত্রদের পা কাঁপছে, কথা জড়িয়ে যাচ্ছে। তখন থামলেন ডাক্তার। এতক্ষণে তিনি ছাত্রদের প্রস্তুত করেছেন, এখন সবাই মাতাল, ঢুলুঢুলু। এবার যা জিজ্ঞেস করবেন ফরফর করে বলে দেবে। এটি তার নাটক। ডাক্তার তাদের সাথে শুরু করলেন হালকা আলাপ, দোস্তর মতো আলাপ। ছাত্ররা বলতে লাগলো কবে কার সাথে কি করেছে, কোন রোগীর সাথে কি হয়েছে, কার কাছে বিষ বিক্রি করেছে, আর কার গোপনে কথা কাকে বলেছে,
কত টাকা পেয়েছে। তারা মনের আনন্দে ঝর্ণার মতো বলছে, কার মনে কি আছে সব বলে দিচ্ছে। কি ভালো কাজ করতে চায় সেটি বলছে, কার ক্ষতি করতে চায় সেটিও বলছে। ডাক্তার ঝড়ের বেগে লিখছেন তাদের ঘটনা। সূর্য ডুবছে, সাগর এখনো শান্ত, জল আর নীল নেই, এখন মিষ্টি একটি লালচে লালচে ভাব। সাগরের ওই পারে ছোট্ট দুটি পাহাড়, দুই পাহাড়ের ফাঁক দিয়ে ধীরে ধীরে জ্বলে ডুবে যাচ্ছে টকটকে লাল সূর্য। একটি নরম আলো ভেসে আসছে সাগর থেকে, ঘরে ফিরছে এক ঝাঁক সাদা পাখি। এমন জায়গায় কিছুক্ষণ থাকলে মন ভিজে ওঠে। ছাত্রদের মন ভিজে গেছে। ভেজা মনে ছুরি চালিয়ে মনের সব কথা বের করলেন ডাক্তার। ছাত্ররা বুঝতেও পারছে না যে এই ঘোড়া লাগা সন্ধ্যায় তাদের মাতাল করে কি করছেন হিপোক্রেটিস। তারা বুঝতে পারলো পরের দিন সকালে। সারা রাত হিপোক্রেটিস কাজ করেছেন। খুব ভোরে সবাইকে ডেকে তিনি বললেন, ওঠো, এটি দেখো। একটি পেপিরাস টুকরায় কয়েক লাইন লেখা। লেখার শিরোনাম চিকিৎসাবিদ্যার শপথ। শুরুটা এমন: আমি অ্যাপোলো এসক্লিপিয়াস সহ সকল দেবীদের নামে শপথ করে বলছি, আমি আমার যোগ্যতা ও বিচার বিবেচনা অনুযায়ী এই শপথ মেনে চলব। হিপোক্রেটিস বললেন, প্রত্যেকে একটি করে শপথ পড়ো। ছাত্ররা ভয় পেয়ে ভাবছেন এটি মনে হয় আর একটি নাটক। ওস্তাদ ইদানিং প্রতিবেলা নাটক করছেন। একজন প্রথম বাক্য পড়ল, চিকিৎসা বিষয়ে আমি রোগীর যা কিছু শুনি বা দেখি তা সম্পূর্ণরূপে গোপন রাখব। কারো ব্যক্তিগত কোনো তথ্য প্রকাশ করব না এবং সবকিছু পবিত্র গোপনীয় বলে মান্য করব। এটি শুনে একজন মুচকি হাসি দিল। তার স্বভাব হলো রোগীদের কথা হরহর করে বলে দেওয়া। সে ভাবছে ওস্তাদ মনে হয় আমার কথা মনে করেই এটি লিখেছেন। তার ভয় ভয় লাগছে। আরেকজন দ্বিতীয় বাক্য পড়ছে, আমি শুধু চিকিৎসা সেবার উদ্দেশ্যেই কারো গৃহে প্রবেশ করব, অন্য কোনো উদ্দেশ্যে নয়, এবং অবশ্যই সব ধরনের ইচ্ছাকৃত ক্ষতি সাধন থেকে বিরত থাকব। বিশেষত কোনো নর নারীকে কখনোই শারীরিকভাবে অপব্যবহার করব না। এটি পড়ে প্রেমিক ছাত্রদের মাথায় হাত। ওস্তাদ তাদের মন পড়ে ফেলেছেন। আরেকজন পড়ছে, আমি আমার চিকিৎসাবিদ্যা শুধুই অসুস্থ মানুষকে ভালো করার জন্য কাজে লাগাবো, কখনোই কোনো খারাপ উদ্দেশ্যে কাজে লাগাবো না। কোনো অবস্থায় আমি কাউকে বিষ প্রদান করব না, কোনো নারীকে এমন কিছু দেব না যাতে তার গর্ভপাত হতে পারে। এভাবে একে একে অনেকগুলো শপথ পড়ল ছাত্র। তাদের মুখ কাচুমাচু, মনে হচ্ছে তারা সবাই অপরাধী, অপমানিত লাগছে। মনে হচ্ছে আমরা সবাই চোর, সেজন্য এমন করে বলতে হবে। ওস্তাদ খুব জটিল নাটক করলো। তাদের মুখ দেখে মায়া লাগলো হিপোক্রেটিসের। এরা তার সবচেয়ে ভালো ছাত্র, বাছাই করে এনেছেন অ্যাথেন্সে। তিনি বললেন, শপথ পড়ে কি মনে হচ্ছে? সবাই চুপ, কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। ডাক্তার বললেন, কিছু একটা বলো, ভয় নেই। একজন মিনমিন করে বলল, নিজেকে অপরাধী মনে হচ্ছে। আর কার কি মনে হচ্ছে? আর একজন বলল, কাল বিকালে আমরা যা বলেছি তার জন্য দুঃখিত। তখন আমাদের হুঁশ ছিল না, আমরা ভুল করেছি। ডাক্তার বললেন, তোমরা সবাই নির্ভয়ে বসো, তোমরা কেউ চোর নও। তোমাদের বকা দেওয়ার জন্য এইটি লিখিনি। ভালো করে শিরোনাম দেখো কি লেখা আছে। ছাত্ররা পড়ল, চিকিৎসাবিদ্যার শপথ। এটি হলো সব চিকিৎসকের জন্য শপথ। এটি তোমার আমার ব্যক্তিগত কিছু নয়। কালকে সমুদ্র ভোজনের নামে আমরা একটি নাটক করেছি, তাতে তোমাদের গোপন কথা আমি জেনে গেছি, কিন্তু সেটি গোপনই থাকবে। দেখো, শপথে আছে গোপনীয় কথা, রোগীর তথ্য কাউকে বলা যাবে না। ছাত্রদের মনে সাহস ফিরে এলো। তারা একে অন্যের মুখে তাকাচ্ছে। এরপর ডাক্তার তার ডাক্তারি জীবনের কিছু ঘটনা বললেন। তিনি বললেন, চিকিৎসা হলো জীবনে নিয়ে কারবার, মানুষের নারীর খবর দেওয়া, হাড়ির খবর নেওয়া। চিকিৎসকরা যদি অসৎ হন সেটি হবে ভয়ঙ্কর। তাই একটি নিয়ম লাগবে। আমরা সবাই দেবতাদের কাছে এই শপথ নিয়ে চিকিৎসা করতে বের হব। অক্ষরে অক্ষরে মানব এই শপথ। ছাত্ররা মুগ্ধ হয়ে শুনছে। তাদের খুব ভালো লাগছে। বড় ডাক্তার অ্যাথেন্সে এসে ভাষণ দেওয়া শিখে গেছে। অ্যাথেন্সের নেতারা সুত্তানাতায় ভাষণ শুরু করে। কিছুদিন এখানে থাকলে আর কিছু শিখুক আর না শিখুক, ভাষণ যে শিখবে তাতে কোনো সন্দেহ নেই। ছাত্ররা ভয় কেটে যাচ্ছে। তারা বুঝতে পারছে ওস্তাদ আরেকবার সত্যিকার ওস্তাদের মতো কাজ করছেন। যেভাবে তিনি দেবতাদের বাদ দিয়ে রোগ নির্ণয়ে রোগীর দেহ নিয়ে কাজ শুরু করেছিলেন, সেভাবে সবার জন্য চিকিৎসা বিদ্যালয় করেছেন। যেভাবে সবকিছু করেছেন সেভাবেই আরেকটি বিশাল কাজ করলেন। তিনি চিকিৎসকদের নৈতিকতা ধরে রাখতে একটি শপথ লিখে ফেলেছেন। একজন ছাত্র বলল, আমার মনে হয় এই শপথের নাম হোক হিপোক্রেটিসের শপথ। সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। এর চেয়ে ভালো নাম আর হতেই পারে না। একজন বলল, এই শপথ সবার ঘরে ঝুলিয়ে রাখবো। আরেকজন বলল, আমাদের হাসপাতালে সামনে পাথরে খোদাই করে দেব। ডাক্তার বলল, সবাই যাই করো, আগে শপথ চূড়ান্ত হোক। মানে কি এই চূড়ান্ত নয়? মনে হয় না।
তোমরা সবাই ভাবো আর কি যোগ করা যায়। দেশে ফিরে অন্য ডাক্তারদের কথা শুনবো, সবার মতামত নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় চূড়ান্ত করব। আমরা এমন একটি শপথ বানাবো যেটি সব দুনিয়ার ডাক্তাররা মেনে চলবে। যেদিন পাশ করে বের হবে সেদিন এই শপথ নিয়েই তারা কাজে নামবে। তিনি আবার বললেন, আরেকটি কাজ করতে হবে, ডাক্তারদের জন্য আইন বানাতে হবে। সবাই কাজ শুরু করো, সবাই লিখতে থাকো, আমরা একসাথে চিকিৎসা শাস্ত্রের আইন তৈরি করব। এক ছাত্র বলল, আমার মাথায় একটি কথা এসেছে। আমি ছিলাম এক গরিবের ছেলে, কোনোদিন ভাবিনি যে জীবনে কোনো ভালো কিছু করতে পারবো। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে ডাক্তার বানাচ্ছেন। আমরা আমাদের শপথে আপনার জন্য কিছু রাখতে চাই। আমরা আপনার কাছে সারা জীবন যাতে কৃতজ্ঞ থাকি সেরকম কিছু আমাদের শপথে রাখতে চাই। হিপোক্রেটিস কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিকই আছে, শপথে শিক্ষকদের বিষয়ে কিছু রাখা উচিত। তোমরা আমার কথা বলছো কারণ এখন আর কোনো শিক্ষক নেই, আমি একাই শিক্ষক। কিছুদিন পরে তোমরাই শিক্ষক হবে, তোমরা শত শত ছেলে মেয়েকে ডাক্তার বানাবে। শপথে শিক্ষকদের নিয়ে কিছু যুক্ত করতে হবে। যে ছাত্রটি শিক্ষকের কথা প্রস্তাব করেছিল সে বলল, আমি একটি লাইন বলতে চাই। আমার শিক্ষককে আমি নিজের পিতা মনে করব এবং তার পরিবারকে নিজের পরিবার বলে ভাবব। হিপোক্রেটিস ছাত্রকে দিকে তাকিয়ে ভালো করে তাকালেন। এই ছেলেটি তাকে বাবা বলছে। তার চোখ ঝলঝল করে উঠল। তার নিজের বাবার কথা মনে পড়ল, নিজের ছেলের কথাও মনে পড়ল। হিপোক্রেটিস সম্প্রতি বিবাহ করেছেন, তার একটি শিশু সন্তান আছে। তার মনে হচ্ছে জীবনটা একেবারে মন্দ নয়। অনেকগুলো ছেলে তার কাছে চিকিৎসাবিদ্যা শিখছে, তারা তাকে নিজের পিতার মতো দেখছে। তার কষ্ট সার্থক হয়েছে। ডাক্তারদের মাঝে একটি আবেগের পরিবেশ তৈরি হয়েছে। সবাই অনেক দিন ধরে দূরে আছে, সবার নিজের পরিবারের কথা মনে পড়ছে। তারা অ্যাথেন্স ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। বিস্ময়ী হলো জ্ঞানের সূতিকাগার। সক্রেটিস চিরফোন কপাল চাপড়াচ্ছেন, নিজের কপালে ছোট ছোট আঘাত করছেন আর বলছেন, এ কি করলো অ্যাথেন্স? এর নাম কি গণতন্ত্র? প্যারিক্লিস বেঁচে থাকলে কোনো দিন এটি দেখতে হতো না। আমরা কি মানুষ? অ্যাথেন্স কি সব নীতি ভুলে গেল? এটি গণতন্ত্রের নিয়ম নয়। চিরফোন একা নয়, অ্যাথেন্সের প্রতিটি বিবেকমান মানুষ আজ হতভম্ব। সক্রেটিস বাকরুদ্ধ। অ্যাথেন্স জঘন্যতম অন্যায় করতে যাচ্ছে একটি দ্বীপের মানুষদের সাথে। দ্বীপটির নাম লেসবস। এই দ্বীপের বিরুদ্ধে অ্যাথেন্সের সংসদে পাশ হয়েছে এক ভয়ঙ্কর প্রস্তাব। অ্যাথেন্সের সেনারা দ্বীপের সব পুরুষকে মেরে ফেলবে আর সব নারী ও শিশুকে বেছে দেবে দাসবাজারে। এই ভয়াবহ প্রস্তাব যে করেছে তার নাম ক্লিওন। প্যারিক্লিসের মৃত্যুর পর অ্যাথেন্সের গণতন্ত্রের নতুন নেতা সে। প্যারিক্লিসে মারা যাওয়ার পর অ্যাথেন্সের নতুন নতুন নেতা হচ্ছে, যে যার মতো সিদ্ধান্ত নিচ্ছে, উদ্ভট সব সিদ্ধান্ত। ক্লিওন ছিল প্যারিক্লিসের ঘোর বিরোধী। সে বলতো স্পার্টার সাথে যুদ্ধের জন্য দায়ী প্যারিক্লিস, কিন্তু প্যারিক্লিসের মৃত্যুর পর সে যুদ্ধ বন্ধ করলো না, উল্টা আরও বেশি করে যুদ্ধ শুরু করলো। রক্ত গরম করা যুদ্ধের কথা বললে ভোট বাড়ে। ভোটের চক্করে পড়ে শান্তিকামী ক্লিওন হয়ে গেল যুদ্ধবাজ। সে এখন যুদ্ধের জন্য উসখুস করে। অল্প দিনেই বড় একটি যুদ্ধের সুযোগ পেয়ে গেল। খবর এসেছে এজিয়ান সাগরের লেসবস দ্বীপের মানুষ অ্যাথেন্সের পক্ষ ত্যাগ করে স্পার্টার জোটে যোগ দিয়েছে। এই খবরে ক্লিওন বিশাল বাহিনী নিয়ে ওই দ্বীপের রাজধানী মিথিলিন শহর দখল করলো। এখন মিথিলিনের মানুষের বিচার হবে। তারা অ্যাথেন্সের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ক্লিওন সংসদে পাশ করলো ওরা বেইমানি করেছে। বেইমানি শাস্তি হিসেবে অ্যাথেন্সের সেনারা দ্বীপের সব পুরুষকে মেরে ফেলবে, সব নারী ও শিশুকে দাসবাজারে বিক্রি করে দিবে। এই ভয়াবহ আদেশ নিয়ে জাহাজ রওনা হলো লেসবসের দিকে। আদেশ হাতে পেলেই সেনারা শুরু করবে তাণ্ডব। এই ভয়াবহ খবরে সারা অ্যাথেন্সের শুভবুদ্ধির সব মানুষ হতভম্ব। এটি কি হলো? অ্যাথেন্স কি এরকম? গণতন্ত্রের এই কি মারাত্মক পরিণতি! প্যারিক্লিস মারা যেতেই আমরা এমন অমানবিক হয়ে গেলাম। সক্রেটিস দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মানুষ যখন আরও চাই করতে থাকে তখন গণতন্ত্র শুধু একটি সাইনবোর্ড হয়ে যায়, যেটাকে সামনে রেখে শুধু যুদ্ধ করা যায়। চিরফোন বললেন, ক্লিওন গণতন্ত্রের নামে অন্যায় করছে, মানুষকে ভুল বুঝিয়ে ঠকাচ্ছে। পরদিন সকলেই ভালো খবর এলো, অ্যাথেন্সের নেতারা ভুল বুঝতে পেরেছে। সংসদে নতুন বিল পাশ হয়েছে। লেসবস দ্বীপে মানুষদের মারা হবে না, শুধু বেইমানদের বিচার হবে। আদেশ বাতিলের খবর নিয়ে আরেকটি জাহাজ রওনা হলো লেসবসের দিকে। সব শুনে সক্রেটিস বললেন, অ্যাথেন্সের গণতন্ত্রের সার্কাস চলছে। প্যারিক্লিস শেষ তো গণতন্ত্রের দিনও শেষ। সিমনের দোকানে তুমুল আড্ডা চলছে, কথার তুবড়ি ছুটছে। চারপাশে অনেক মানুষ। চেরোফোন বলছেন, একটি দ্বীপে সব মানুষ মেরে ফেললে এমন কাজ অ্যাথেন্স করতে পারে? ক্লিওন একটি বর্বর, সে চামড়া ব্যবসায়ী, তার ট্যানারি আছে।
সে সারা জীবন পশু জবাই করেছে, চামড়া ছাড়িয়েছে, ও কি করে মানুষের মর্ম বুঝবে? সক্রেটিস বললেন, চামড়ার ব্যবসা করা দোষের কিছু নয়, কোনো কাজই ছোট নয়, তবে ঘটনা অন্যখানে। এই গণতন্ত্রের মারাত্মক সমস্যা অন্যখানে। সিমন বললেন, গণতন্ত্রের সমস্যা কোনখানে? সক্রেটিস বললেন, অ্যাথেন্সের গণতন্ত্রের প্রধান সমস্যা শুনতে চাও? তাহলে শোনো। আসল সমস্যা হলো এখানে কোনো কাজে কোনো বিশেষজ্ঞ নেই। ধরো তোমার জুতা দরকার, তো জুতা বানানো কার কাছে যাবে? মুচির কাছে। কেন তার কাছে যাবে? কারণ সে কাজটা জানে, সে জুতা বানানো বিশারদ। একটি যুদ্ধ জাহাজ চালাতে কার কাছে যাও? নাবিকের কাছে বা জাহাজের ক্যাপ্টেনের কাছে। কেন? কারণ সে জাহাজ বিশারদ, সে কাজটা জানে। বাড়ি করতে হলে কাকে ডাকবে? রাজমিস্ত্রি। সক্রেটিস বললেন, তাহলে কি দাঁড়ালো? আমরা প্রত্যেক কাজের জন্য সেই কাজের একজন বিশেষজ্ঞের কাছে যাই। জুতা বানাতে মুচি, ঘর বানাতে রাজমিস্ত্রি, জাহাজ চালাতে ক্যাপ্টেনকে ডাকি। তো সব কাজেই বিশেষজ্ঞ দরকার। আর শুধু দেশ চালাতে বিশেষজ্ঞের দরকার নেই। এখানে গণতন্ত্রের নেতা হতে কোনো যোগ্যতা লাগে না। কিছু মানুষ নিয়ে গলাবাজি করতে পারলেই কাজ হয়ে যায়। এরা নেতা নয়, এরা গলাবাজ। এরা ভোটের জন্য মানুষকে লোভ দেখায়। এখানে সরকারি কাজে লোক নিয়োগ হয় লটারিতে। আসল কাজে কোনো বিশেষজ্ঞ নেই। দেশ চালায় গলাবাজরা আর তেলবাজরা। এটি দেশ শাসন নয়, এটি ছেলে খেলা। এর মধ্যে সিমনের দোকান এসেছে ইনিতাস। তার চামড়ার ব্যবসা। সে সিমনের কাছে চামড়া বিক্রি করে। সিমনের মনে পড়ল, এই সেই লোক যে তার নামে উল্টাপাল্টা বলে। প্যারিক্লিস বাড়িতে হেরোডাসের সিম্পেজিয়ামে সে সক্রেটিসকে সবার সামনে ধাক্কা মেরেছিল, ধমকও দিয়েছিল। ইনিতাস পেছনে বসেছিল। সে রাগে গজগজ করছে। সক্রেটিসের এত বড় সাহস, সে অ্যাথেন্সে বসে প্রকাশ্যে গণতন্ত্রের নিন্দা করে। ওকে একটি শিক্ষা দিতে হবে। এমন সময় সিমন বললেন, সক্রেটিস, তোমার সাথে দেখা করার জন্য সেই থেসালি থেকে একটি ছেলে এসেছে। ওর নাম মেনো। ওর অনেক প্রশ্ন, জানার অনেক আগ্রহ। ও তোমার সাথে একটু একা কথা বলতে চায়। সক্রেটিস বললেন, একা কথা বলতে চায়? এখানে এত মানুষ, এদের মধ্যে একা একা কথা বলবো? সিমন বললেন, উনি জ্ঞানের আশায় সেই 500 মাইল থেকে দূর থেকে আসছে। জ্ঞানের জন্য চাতক পাখি না হলে এমন হয় না। চাতক পাখিকে সময় দাও। সক্রেটিস দোকানের এক কোনায় বসলেন। তার সামনে চাতক পাখি মেনো জড়সড়ভাবে হাঁটু গেড়ে বসেছে। সক্রেটিস বললেন, উঠে বসো। জ্ঞানের কথা হয় সমান আসনে। এই মুহূর্ত থেকে আমি আর তুমি সমান। আমি যা বলবো ভালো লাগলে হ্যাঁ করবে, আর মন্দ লাগলে চিৎকার করে বলবে মানি না। তাহলেই জ্ঞানের কথা জমবে। মেনো উঠে বসলো। সক্রেটিস বললেন, সরাসরি আসল কথা চলে যাও। মেনো বলল, আমি শুনেছি আপনি সুন্দর জীবনের কথা বলেন। জীবন সুন্দর করার জন্য আমাদের সদগুণ দরকার, অন্তরের ভেতরের গুণ দরকার। তো এই সদগুণ কার কাছে শিখতে পারি? সক্রেটিস বললেন, বলো সদগুণ কি? শুরু হলো প্রশ্ন প্রশ্ন খেলা। সক্রেটিস আর মেনোর অনেকক্ষণ ধরে প্রশ্ন আর পাল্টা প্রশ্ন নিয়ে আলাপ চলতে লাগলো। শেষে সক্রেটিস বললেন, সদগুণ হলো জ্ঞান। কোনটা ভালো আর কোনটা মন্দ সেই জ্ঞান। এই জ্ঞান পেলে মানুষ ভালোটা করবে আর মন্দটা বাদ দেবে। সুন্দর জীবন পাবে। যতদিন ভালো আর মন্দের পার্থক্য করতে না পারবে, ততদিন এই গুণ অর্জিত হবে না, ততদিন সুন্দর জীবনও পাবে না। মেনো বলল, এত সহজ? সদগুণ মানে ভালো মন্দের জ্ঞান, আর কিছু নয়? এত আলাপ করে এই সহজ কথা বুঝলাম? সক্রেটিস হাসলেন। পৃথিবীতে ভালো জিনিস যা আছে তা সবই সহজ, শুধু বুঝতে পারলেই হলো। প্যাচ দিয়ে কঠিন করে বলে মানুষ, পণ্ডিতি দেখায় মাত্র। কিন্তু সত্যি হলো সহজ করে বলতে পারাই পাণ্ডিত্য। মেনো মনে মনে ভাবছে সে ঠিক বুঝলো কিনা। সদগুণ মানে ভালো মন্দের জ্ঞান। জ্ঞানই হলো শক্তি। সঠিক জ্ঞান থাকলে মানে সঠিক পথটি জানতে পারলে সেভাবে জীবনযাপন করা যায়, সেটি হলো সুন্দর জীবন। এমন সময় এগিয়ে এলো এনিতাস। সে বলল, বুঝতে পারি। সক্রেটিস হাসি মুখে বসালেন। বললেন, এসো এনিতাস, এই হলো মেনো। ও জানতে চায় যে কার কাছে গেলে সে সদগুণ পাবে। এনিতাস বলল, ওরে বাপরে, গুণ, সদগুণ, অন্তরের গুণ, বহুত কঠিন কথাবার্তা। তো আমিও শুনি, কে আমাদের গুণ শেখাবে? সক্রেটিস বললেন, ডাক্তারি শিখতে হলে যেমন ডাক্তারের কাছে যেতে হয়, জুতা বানানো শিখতে হলে যেমন যেতে হয় পাদুকা শিল্পীর কাছে, তেমনি গুণ পেতে হলে এমন কারো কাছে যেতে হবে যার সেই গুণ আছে। সে কে? কার সেই গুণ আছে? তারা হলেন জ্ঞানপ্রেমিক বা দার্শনিক। দার্শনিক শব্দটা শুনে এনিতাস কেঁপে গেল। চিৎকার করে বলল, দার্শনিক আবার কি জিনিস? আবার বলে জ্ঞানপ্রেমিক। যত সব বুগি যুগি কথা। আসলে তুমি নিজে একজন সফিস্ট, সেজন্য সফিস্টদের পক্ষে কথা বলছো। আমার কাছে শোনো, সফিস্টরা হলো পয়সাখোর। তারা বাচ্চা পড়িয়ে রক্ত চোষার মতো টাকা নেয়। তাদের কাছে শেখা যাবে গুণ?
সক্রেটিস তার দিকে তাকিয়ে আছেন। এনিতাস আবার বলল, তুমি আসলে কিছুই জানো না। তুমি একটু আগে গণতন্ত্রের নামে অনেক আজে বাজে কথা বলেছ। আমি সব শুনেছি। তুমি চাও গণতন্ত্র চলে যাক, স্বৈরাচার আসুক? এনিতাসের গলায় তীব্র ঝাঁজ রাগে চোখে বেরিয়ে আসছে। মনে হচ্ছে সে সক্রেটিসকে ভস্ম করে ফেলবে। সক্রেটিস কোনো অবস্থায়ই কারো সাথে ঝগড়া করেন না। তিনি শান্তভাবে তাকিয়ে আছেন। এনিতাস বলল, অ্যাথেন্সে বসে গণতন্ত্রের নিন্দা করো? সক্রেটিস বললেন, আমি দেশ চালাতে যোগ্যতার কথা বলেছি। গণতন্ত্রেরও যোগ্য লোক দরকার, সে কথা বলেছি। এনিতাস বলল, তুমি কি বলছো সেটা আমি শুনেছি। আমার লোক আছে চারিদিকে। শোনো সক্রেটিস, সাবধান হও। তুমি গণতন্ত্রের 1 নম্বর শত্রু। এখনো সাবধান হও, খুব বিপদে পড়বা। চেরোফোন অনেকক্ষণ সহ্য করেছেন। তিনি এনিতাসের দিকে এগিয়ে এলেন। তার চোখে চোখ রেখে বললেন, হুমকি দিও না। তুমি একা গণতন্ত্রের নেতা নয়, আমরাও গণতন্ত্র ভালোবাসি। এনিতাস চেরোফোনকে পাত্তাই দিল না। সে জানে যে চেরোফোন গণতন্ত্রের পক্ষের লোক। সে এটিও জানে যে এখানে চেরোফোন কোনো বিষয় নয়, সক্রেটিসই আসল পান্ডা। সে সক্রেটিসের দিকে তাকিয়ে বলল, শোনো সক্রেটিস, আমি হুঁশিয়ার করে বলে দিচ্ছি, খুব খেয়াল করে শোনো। পৃথিবীর যে কোনো নগরে কারো ভালো করার চেয়ে খারাপ করা অনেক সহজ। অ্যাথেন্সে সেটি আরও বেশি সহজ। এখানে মন চাইলেই কারো উপকার করা যায় না, কিন্তু ইচ্ছা হলেই তাকে বিপদে ফেলা যায়। বলেই সে গটগট করে বের হয়ে গেল। এনিতাস হাঁটছে আর বিড়বিড় করছে, ওকে একটি শিক্ষা দিতেই হবে। আমি ওর নামে মামলা করব, এমন মামলা যেন কিছুতেই রেহাই না পায়। সাথে ছিল এনিতাসের একজন দাস। সে বলল, কি মামলা দেবেন? ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? এনিতাস বলল, না, প্রমাণ নেই। ও খুব ধরিবাজ, কাউকে গালি দেয় না, বকা দেয় না, মারামারিও করে না। তাহলে সমস্যা কি? সে কি করে? খালি লম্বা লম্বা কথা বলে, গণতন্ত্র বিরোধী কথা, কিন্তু কোনো প্রমাণ রাখে না। এর নামে মামলা দিয়ে লাভ হবে না। তাহলে কি করবেন? মামলায় কাজ হবে না, অন্য একটি প্যাচ দিতে হবে। চলেন, আচ্ছা রকম একটু পিটুনি দিয়ে দিই। ধুর, আমি গণতন্ত্রের নেতা। গণতন্ত্র হলো সভ্য মানুষের কারবার। এখানে মারধরের মতো অসভ্য কাজ হয় না। তাহলে কি করবেন? ওকে পিটুনি দিতে হবে, কিন্তু সভ্য পিটুনি, গণতান্ত্রিক পিটুনি। আঘাত শরীরে লাগবে না, লাগবে অন্তরের গহীন ভিতরে। সেই আঘাত কি রকম? আছে, গণতন্ত্রে সেই রকম আঘাতের ব্যবস্থা আছে। সময় হলেই দেখতে হবে। মেনু মাথা নিচু করে আছে। অ্যাথেন্সে মানুষ যে সক্রেটিসের সাথে এমন ব্যবহার করে সেটি সে জানতো না। সক্রেটিস বললেন, দেখলে মেনু, এই হলো অ্যাথেন্সের অবস্থা। সে নাকি আবার নেতা। অ্যাথেন্সে কি সব মানুষ নেতা হচ্ছে? সে গালাগালি করে গেল। মেনু বলল, ওর কথায় কি আসা যায়? কিছুই আসা যায় না। ও যদি জানতো যে গালাগালির ফলে কি হতে পারে, তাহলে আর এসব করতো না। তার মানে ওই লোক ভালো মন্দ জানে না, ও জ্ঞানহীন। জ্ঞানের অভাবেই আপনাকে গালাগালি করলো। হ্যাঁ, জ্ঞানহীন। এরকম মানুষদেরই ভালো মন্দের জ্ঞান শেখাতে হবে। কে শেখাবে? শেখাবেন জ্ঞান প্রেমিকগণ, দার্শনিকগণ। তাদের কাছ থেকেই মানুষ সুন্দর জীবনের উপায় জানবে। যখন অনেক মানুষ সুন্দর জীবনের উপায় জেনে যাবে, সবাই মিলে সেই জীবনের অভ্যাস করবে, তখন জীবন সত্যিকার সুন্দর হবে। সক্রেটিস আবার বললেন, তবে জ্ঞান বিষয়ে আরেকটি ব্যাপার আছে। মানুষ যখন জ্ঞানকে পুরোপুরি উপলব্ধি করতে পারে, তখন তাকে বলে প্রজা। জ্ঞান প্রজা। প্রজা কাউকে শেখানো যায় না। প্রজা হলো স্বর্গীয় জিনিস। সে এটি পায়, সে আপনা আপনি পায়। একটি অবস্থায় যাওয়ার পর আর কোনো শিক্ষক থাকে না। এখানে সক্রেটিস একটু ধোয়াটে। মনে হয় এনিতাস সক্রেটিসের মাথা আওলা করে দিয়ে গেছে। কোনো মুখে বলছে যে সে বুঝেছে মেনো, কিন্তু প্রজা কি জিনিস সেটি সে বোঝেনি। সে ভাবছে, আমার সব বুঝে কাজ নেই। প্রজা ব্যাপারটা সক্রেটিস বুঝলেই হবে। মেনো যা বুঝেছে তাতেই সে সক্রেটিসের অনেক বড় ভক্ত হয়ে গেল। সে আশা নিয়ে এসেছিল, তা পূরণ হয়েছে। এখানে থেসালিতে ফিরে গিয়ে সক্রেটিসের মতো করে কথা বলবে। তার মতো সবাইকে বলবে, জ্ঞানী হচ্ছে সদগুণ, জ্ঞানী হচ্ছে শক্তি। সক্রেটিসের সবকিছুই তার খুব ভালো লেগেছে। মেনোর মতো অনেকে এখানে সক্রেটিসের কাছে আসে, দূর দূরান্ত থেকে আসে, কয়েকদিন থাকে, সক্রেটিসের সাথে আলাপ করে। তার থেকে শিখে নিজের শহরে ফিরে গিয়ে সক্রেটিসের মতো কথা বলতে শুরু করে। এভাবে সক্রেটিসের কথা, তার ভাবনা ছড়িয়ে পড়েছে গ্রিসের বিভিন্ন শহরে। গ্রিসের সকল নগরের মানুষ সক্রেটিসকে এক নামে চিনছে। সক্রেটিস বিমূর্ত কোনো ধারণা নিয়ে কথা বলেন না। তার কাছে সবকিছু প্র্যাকটিক্যাল, কোনো কিছুই অ্যাবস্ট্রাক্ট নয়। তিনি মানুষের জীবনে প্রতিদিনের সমস্যা, মনের উন্নতি এসব নিয়েই কথা বলেন। তিনি এমন জ্ঞানের কথা বলেন যে জ্ঞানকে জীবনে ব্যবহার করা যায়। তাই তার কথা সহজ, অর্থ গভীর, কিন্তু শুনতে খুবই সহজ। মানুষের কাছে মনে হয় সে তার নিজের কথা শুনছে। তাই তরুণরা সক্রেটিসকে ভালোবাসে, দূর থেকে ছুটে আসে তার কাছে, দূরে নিয়ে যায় তার ভাবনা।
আমাদের শোনার জন্য দুটি কান, বলার জন্য একটি মুখ দেওয়া হয়েছে, তাই আমরা বলবো কম, শুনবো বেশি। যেন একটি ছেলে কথায় কথায় চুটকি বলে। ছেলেটির নাম অ্যারিস্টোফানিস। অ্যাক্রোপলিসের খুব কাছেই তার বাড়ি। গণতন্ত্রে মানুষ কথা বলতে পারে, মত প্রকাশ করতে পারে, যা ইচ্ছা বলা যায়, কেউ বাধা দেয় না। যে কারো নামে যে কোনো মজা করা যায়, কেউ রাগ করতে পারে না। হাসি ঠাট্টা গণতন্ত্রের নাগরিক অধিকার। সেজন্য অ্যাথেন্সের তরুণরা সবসময় হাসি ঠাট্টা করে, ব্যঙ্গ বিদ্রুপ করে। ধনীর দুলালরা মাস্টার রেখে বক্তৃতা দেওয়া শিখে, কিন্তু স্কুলের বয়স শেষ হয়ে গেলে দেখে তাদের বক্তৃতা দেওয়ার জায়গা নেই, অন্য কোনো কাজও নেই। সবার বাড়িতে দাস দাসী আছে, নিজের কিছুই করতে হয় না, শুধু যুদ্ধ লাগলে সরকার থেকে ডাক পড়ে। বাকি সময় বসে বসে গলির মুখে আড্ডা মারা ছাড়া কিচ্ছু করার নেই। এই অফুরন্ত সময় তাদের কিছু একটা তো করতে হবে। তাই সমবয়সীরা একত্র হলে তারা অশ্লীল কৌতুকের ঝাঁপি খুলে বসে। কিন্তু ওইসব কৌতুক তো আর সবার সামনে করা যায় না। সবার সামনে মজা করার জন্য তারা অ্যাথেন্সের নেতাদের নিয়ে চুটকি বানায়, বিখ্যাত মানুষদের নিয়ে ছড়া বানায়। এটি এখন অ্যাথেন্সের সাংস্কৃতিক অংশ। কৌতুক, ছড়া, চুটকি সবকিছুতেই অ্যারিস্টোফানিস সবচেয়ে পাকা। ছেলেটির বয়স মাত্র 20 বছর, কিন্তু একেবারে ঝুনা নারকেল। সারাদিন যা তা নিয়ে পিন মারতে থাকে। পিন মারা কথার বেশিরভাগই অশ্লীল, কিন্তু মুখে মিঠা ভরা। অশ্লীল হলেও রাগ করা যায় না, হাসি পায়। পাহাড়ের নিচে রকের উপর বসে থাকে, কিন্তু রকবাজি করে না। যেটি করে সেটিকে ফস্কেমি বলা যায়। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় একেবারে 1 নম্বর, প্রখর স্মরণশক্তি, কিন্তু দোষ ওই একটি, বেহুদা চুটকি বলে। এইরকম অশ্লীল রসিকতা করে দেখে বুড়োরা তার কাছে বেশি আসে না, জ্ঞানীরা তাকে এড়িয়ে যায়। একদিন এক সদয় জ্ঞানী লোক তাকে বলল, তুমি তো ভীষণ মজার মজার কথা বলো, এক কাজ করো, এভাবে ঘাটে পথে ফসমেকি না করে এগুলো লিখে ফেলো। তোমার ভেতরের জিনিস আছে, কলম হাতে নাও, নোংরা কথা কমাও, বুদ্ধির খোঁচা বাড়াও, তোমাকে দিয়ে হবে। কথাটি ভালো লাগলো অ্যারিস্টোফানিসের। সে সাহস করে লিখতে শুরু করলো। লেখায় বাজিমাত, যা লিখে একেবারে রসে ভরে যায়, মানুষ না হেসে পারে না। ছোট ছোট চুটকি লিখে সে একে ওকে দেয়, সবাই হাসে কুটি কুটি। বন্ধুরা তার নাম দিয়েছে চুটকির ডিব্বা। এই চুটকির ডিব্বা গত বছর বড় একটি চুটকি লিখে নিজেই পাড়ার থিয়েটারে অভিনয় করেছে। দেখে সবাই বলেছে এমন হাসির কাণ্ড নাকি তাদের জীবনেও হয়নি। এতে সাহস হয়েছে, এখন সে বড় করে হাসির কাহিনী লিখবে। পাড়ার থিয়েটারে নয়, অ্যাথেন্সের সবচেয়ে বড় ডিওনিসাস থিয়েটারে নিয়ে যাবে। সফোক্লিস, ইউরিপিডিসরা যেখানে ট্র্যাজেডি করে, সেখানে সে হাসির নাটক করবে। সে ভাবছে ট্র্যাজেডি ভালো জিনিস, কিন্তু এই ট্র্যাজেডির সাথে একটু হাসি যোগ হলে একেবারে সোনায় সোহাগা হবে। ঠিকভাবে হাসিটুকু যোগ করতে এই নাট্যকারগণ পারেন না। আমি সেটিই করব। আমি মানুষকে নতুন জিনিস দেব। মানুষ হাসতে হাসতে কাঁদবে, কাঁদতে কাঁদতে হাসবে। ও যা করে তাতেই মানুষ হাসে, কাতুকুতু দিয়ে হাসাতে হয় না। এমন সব সংলাপ বলে যে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। তার একটি ভালো দিক হলো সে যুদ্ধ 2 চক্ষে দেখতে পারে না। তার কথা হলো মানুষ পৃথিবীতে আসে আনন্দ করতে। আনন্দ না করে যারা যুদ্ধ করে, সময় নষ্ট করে, তারা মূর্খ, মহামূর্খ। সে বলে অ্যাথেন্স এখন মহামূর্খের মতো একটি যুদ্ধ করছে, একেবারে খামাখা বেহুদা যুদ্ধ। এখনই এই যুদ্ধ বন্ধ হোক। সে কলম হাতে নিল, লিখে ফেলল যুদ্ধবিরোধী একটি চমৎকার হাসির নাটক। নাম হলো আখারনিয়ান। কাহিনী এমন, এক সৈনিক যুদ্ধে আহত হয়েছে, তার শরীর মন আর যুদ্ধ চাইছে না, সে শান্তি চায়। সে পিনিক্স পাহাড়ে যায় অ্যাথেন্সের নেতাদের সাথে কথা বলায়, কিন্তু নেতারা কেউ শান্তি চায় না, যুদ্ধ বন্ধের কোনো আলাপ নেই। তখন ওই সৈনিক উদ্যোগী হয়ে দেবতাদের সাহায্যে স্পার্টার সাথে একটি শান্তি চুক্তি করে যুদ্ধ বন্ধ করে ফেলল। নাটক তো লিখে ফেলেছে, কিন্তু তার বয়স মাত্র 19 বছর। রাজনীতি নিয়ে নাটক লেখার বয়স হয়নি। লোকে কি বলবে? এই নাটক মঞ্চে অভিনয় করতে তার বুক কাঁপে। সে একজন ভালো অভিনেতার কাছে গেল, তার নাম ক্যালিস্ট্রাটাস। অভিনেতা নাটক পড়ে অবাক, এই বাচ্চা ছেলে এরকম জিনিস লিখেছে। সে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার নামে এই নাটক করব, তোমার কোনো ভাবনা নেই। যদি কেউ গালি দেয় আমাকে দেবে, তোমাকে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। লিনিয়া উৎসবে নাটকটি মঞ্চস্থ হয়ে গেল সেরা নাটক, পেল প্রথম পুরস্কার নিল অভিনেতা। নাট্যকারকে কেউ চেনে না, তবু নাট্যকার খুশি, তার নাটক লোকে পছন্দ করেছে, এটি যথেষ্ট। নাম তার একদিন হবেই। তার সাহস বেড়ে গেল, এবার সে সরাসরি আক্রমণ করবে নেতাদের। গণতন্ত্রের নামে ভণ্ডামিকে আক্রমণ করবে। অ্যাথেন্সের নেতা ক্লিওন
মিথিলিয়ানে সব মানুষকে মেরে ফেলতে চেয়েছে। সেটি নিয়ে নাটক লিখলো, নাম দিল ব্যাবিলনিয়ান। এটি অভিনয় করবে অভিনেতা ক্যালিস্ট্রাটাস। নাট্যকারকে কেউ চিনবে না। এই নাটকে বিশ্রীভাবে দেখানো হলো অন্য নগরগুলো হলো অ্যাথেন্সের দাস। অ্যাথেন্স তাদের নিয়ে যা খুশি তাই করতে পারে। নাটক দেখে ক্লিওন একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। নাটককে অ্যাথেন্সকে অপমান করা হয়েছে, সে মামলা করলো। যেই মামলা হলো অমনি অভিনেতা বলল নাটক লিখেছে অ্যারিস্টোফানিস, আমি কিছুই জানি না। অভিনেতা তাকে বলেছিল তোমার গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না, কিন্তু ফুলের টোকা আসার আগেই অভিনেতা পালিয়ে গেল। সকলের সামনে এলো পিচ্ছি এক নতুন নাট্যকার। আদালতে সকলে অবাক, এই বাচ্চা ছেলে এরকম নাটক লিখেছে, এ তো প্রতিভার হারি। তার মামলা নিয়ে সংসদে ভোট হলো। সবাই বলল আহারে বাচ্চা ছেলে, একেবারে আগুনের ফুলকি, এই ছেলেকে আদালতে ডেকে এনেছো। ও নাটকে তো মিথ্যা বলেনি। আমরা মিথিলিয়ন শহরের সাথে যা করেছি তা মানুষের দাসদের সাথেও করে না। নাট্যকারের বিরুদ্ধে মামলা বাতিল করা হলো। আদালত থেকে বের হয়েই কলার ঝাঁকুনি দিল অ্যারিস্টোফানিস, দেখি এবার আমাকে কে আটকায়। সে এখন আহত সিংহ, হুঙ্কার দিয়ে সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। এবার সে দেখে নেবে কলম কি করতে পারে, এবার দেখিয়ে দেবে। ক্লিওন তার নামে মামলা করেছে, ক্লিওনকে সে চরম শিক্ষা দেবে। সেই রাতেই লিখতে বসলো নতুন নাটক। এবার কোনো রাগ ঢাক নেই, সে মুখোশ খুলে দেবে। ক্লিওনকে নিয়ে লিখে ফেললো নাটক, নাম নাইটস বা নেতা। নাইটস নাটকের কাহিনী এমন, নাটকের একটি চরিত্রের নাম ডিমোস, মানে জনগণ। তাদের মিথ্যে আশ্বাস আর মিষ্টি কথা দিয়ে ক্লিওনের মতো দুষ্ট নেতারা সব লুটে নিচ্ছে। জনগণ বলতে পারছে না। শেষে এক চতুর লোক তাদের মুখোশ খুলে দেয়। ক্লিওনের মতো দুষ্ট নেতা পালিয়ে যায়। অ্যারিস্টোফানিস লিখল, হে অ্যাথেন্সের জনগণ, দেশের ধন তো তোমার ধন, ওরা সব নিল কেড়ে মিষ্টি কথায় ছুরি মেরে। কিছুই তুমি বুঝলে না রে, ক্ষমতা তোমার হাতে, তবু নুন জোটে না তোমার পাতে। তোমার মুখে কাঁচকলা শুধু, খাচ্ছে ঘি যদু আর মধু, তবু রয়েছে চুপ করে। হে বেকুব জনগণ, বুঝেছি তুমি গিয়েছিলে বাসবন, বাস খেয়ে হারিয়ে ফেলেছ মন। নাটক দেখে মানুষ হেসে একেবারে লুটোপুটি। মানুষ দেখছে এই ছেলে তো আমাদের কথা বলছে। দর্শক সারিতে প্রথমেই নেতা ক্লিওন বসা। ক্লিওনের সামনে তাকে গালাগালি দিচ্ছে, একটি করে গালি দেয় আর দর্শকরা হাততালি দেয়। ক্লিওন টের পাচ্ছে সে কেমন চিপায় পড়েছে। এর নাম গণতন্ত্রের মাইনকার চিপা। কিচ্ছু করার নেই, সে রাজা নয়, সে গণতন্ত্রের নেতা। গণতন্ত্রের কথা বলার অধিকার আছে, তাই সহ্য করতে হবে। ক্লিওনের আর কিছুই করার নেই। সে ভাবলো আর এইসব পুচকে নাট্যকারের পিছে লাগবে না। সে ভোটের রাজনীতি করবে, নাটকে আর আসবে না। অ্যাথেন্সে শুরু হলো নতুন এক নাট্যধারা, এর নাম কমেডি বা প্রহসন। এটি জন্ম দিলেন তরুণ নাট্যকার অ্যারিস্টোফানিস। সকাল সকাল অ্যারিস্টোফানিসের বাড়িতে কড়া নাড়ছে, বাহির থেকে জোরে জোরে ডাকছে, রসিক রাজ বাড়ি আছো? ওহে সম্রাট, রসিক চূড়ামণি আছো নাকি? নাট্যকারকে ডাকছে এনিদাস। দাস খবর দিল। নাট্যকার অবাক। এনিদাসের মতো বড় একজন গণতন্ত্রী নেতা তার মতো বাচ্চার কাছে এসেছে। নিশ্চয়ই ঘটনা সাংঘাতিক। তার নামে নতুন মামলা করবে নাকি? ভয়ে ভয়ে সামনে এলো নাট্যকার। এনিদাস হাসি মুখে বলল, তোমার গুণে মুগ্ধ হয়ে দেখা করতে এলাম। তুমি তো সারা অ্যাথেন্স নাড়িয়ে দিয়েছো। নাট্যকার একটু হাসি দিল, মুখচড়া হাসি। সে এনিদাসের মতলব বোঝার চেষ্টা করছে। তার চিন্তা লাগছে। অল্প সময়ের মধ্যেই চিন্তা দূর হলো। এনিদাস এমন প্রশংসা করছে, বাচ্চা নাট্যকার আহ্লাদে একেবারে গদগদ হয়ে যাচ্ছে। এনিদাস বলছে, শোনো রসিকরাজ, তোমাকে আমি রসিকরাজ ছাড়া অন্য কোনো নামে ডাকবো না, কিন্তু তুমি এমন কাজ করেছো যে নাটক কি জিনিস মানুষ সেটিই নতুন করে বুঝতে শিখলো। জানো কালকে ওরা কি বলাবলি করছিল, কি বলছিল তোমার হাসির নাটকের কাছে নাকি সফোক্লিসের নাটকও কিছুই নয়। ধুর, কি সব বলছেন, মস্করা করছেন? তোমার সাথে কি আমার মস্করা সম্পর্ক? শোনো, সফোক্লিস সত্যিই ভয় পেয়েছেন, আর ইউরিপিডিসের তো পাত্তাই নেই। অ্যারিস্টোফানিস আরও ফুলতে শুরু করলো। তার মনে হচ্ছে এই লোক তার পরম বন্ধু ছাড়া এমন করে কেউ প্রশংসা করে? কেমন মধুর করে বলছে। ওনার প্রতিটি কথা একেবারে ধ্রুবতারার মতো সত্য। এতদিনে নাটকের একজন সত্যিকার সমজদার তার কদর করেছে। এনিদাসের মতো সিনিয়র নেতা কি তাকে মিথ্যা বলতে পারে? তাহলে সত্যিই কি সফোক্লিস আর ইউরিপিডিসের সমান হয়ে উঠেছে? তারা তাকে ভয় পাচ্ছেন। এনিদাস বুঝলো তার কাজ হচ্ছে। সে পিচ্চি নাট্যকারকে দিয়ে একটি কাজ করাতে এসেছে। তার কথায় নাট্যকারের ভেতর আগুনটা জ্বলে উঠেছে। এখন আর একটু
একটু হাওয়া দিতে হবে। সে বলল, আবার শুনলাম ইউরোপিডিস তো নাটক লেখাই ছেড়ে দিবেন। তিনি বুঝে গেছেন তোমার মতো নতুন প্রতিভার কাছে পারবেন না। এতক্ষণে নাট্যকার পুরোপুরি গলে গেছে। এনিদাস জানতো 22 বছরের ছেলেকে বশ আনতে তার বেশি সময় লাগবে না। নাট্যকার বলল, না না, সে কি, আপনি ইউরোপিডিসকে বলেন তিনি যেন নাটক লেখা বন্ধ না করেন। খালি মাঠে গোল দিয়ে বাহাদুর হতে চাই না। ইন্টাস বলল, ইউরোপিডিসের যা খুশি করুক, ও তো এমনিতেই একটি মাকাল ফল। তাকে নিয়ে আমার ভাবনা নেই, আমার ভাবনা তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? হ্যাঁ, তোমার জন্য একটি প্লট এনেছি। প্লট? নাটকের কাহিনী? তো আবার কি, তুমি হলে হাসির সম্রাট, আমাদের রসরাজ। তুমি এমন কাজ করবে যেটি সারা পৃথিবীর লোক জানবে। তোমার সংলাপ মানুষের মুখে মুখে ঘুরবে, যুগের পর যুগ তোমার নাটক মানুষ করবে। তুমি তো হোমারের সমান হয়ে যাবে। হোমার? তো আবার কি, তোমার কলমে যে কীরকম জাদু আছে তা তুমি নিজেও জানো না। খালি সাহস করে কয়েকটা কালজয়ী নাটক লিখতে হবে, তার জন্য ভাবনা নেই। আমি তোমার জন্য একটি প্লট নিয়ে এসেছি, খুবই বাহারি প্লট। কাহিনী কি নিয়ে? কাহিনী হলো সক্রেটিস। অ্যারিস্টোফানিস কিছুই বুঝতে পারছে না, অস্ফুট স্বরে বলল, সক্রেটিস? সক্রেটিস একটি কাহিনী? এমিটাস বলল, সক্রেটিস হলো বিরাট এক কাহিনী, সে অদ্ভুত এক জিনিস। তোমার নাটকের জন্য এর চেয়ে ভালো জিনিস আর হতে পারে না। নাট্যকারের চোখ পিটপিট করছে, সে এখনো বিষয়টি বুঝতে পারছে না। এনিদাস কি সক্রেটিসকে নিয়ে নাটক লিখতে বলছে? এনিদাস বলল, মানুষের চরিত্র নিয়ে নাটক লেখার ক্ষমতা তোমার মতো আরও কারো নেই। তুমি ক্লিওনকে নিয়ে যেরকম নাটক লিখেছো নাইটস, ওই রকম নাটক একটি লিখবে সক্রেটিসকে নিয়ে। কিন্তু কেন? সক্রেটিস কি করেছে? সক্রেটিস কি করেনি? সে অ্যাথেন্সের সব ছেলে পেলেকে গোল্লায় দিয়ে যাচ্ছে। সে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে। তুমি এসব জানো না? ছি ছি, তোমার মতো জ্ঞানী ছেলে এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়ালই করেনি। এনিতাস এমন করে বলল যেন সক্রেটিসের কুকীর্তি খেয়াল না করা বিরাট অন্যায়। নাট্যকার লজ্জা পেয়ে বলল, না না, খেয়াল করেছি তো। সক্রেটিস তো দিন রাত আগুরার আশেপাশে তরুণদের নিয়ে আড্ডা দেয়। আড্ডা না ছাতা, ও যুবকদের কান পড়া দেয়। কি দেয়? কান পড়া মানে কুবুদ্ধি। বাড়িতে গিয়ে ছেলেরা আর বাবা মাকে মানে না, তাই নাকি? যুব সমাজ হলো দেশের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে সক্রেটিস। এর প্রতিবাদ করতে হবে, তোমার মতো বুঝদার যুবককেই করতে হবে। বলো ঠিক কিনা? ঠিক, আমার কাজেই তো অন্যায় প্রতিবাদ করা। আমার নাটকের আসল উদ্দেশ্য হলো সমাজের দুষ্টু লোকদের মুখোশ খুলে দেওয়া। 16 আনা খাঁটি কথা। সক্রেটিসের মতো দুষ্টু লোক অ্যাথেন্সে আর কেউ আছে? দাও, ওর মুখোশ খুলে দাও। উঠো, কলম ধরো, রসরাজ। এমন কিছু লিখো যাতে অ্যাথেন্সের মানুষ শয়তান সক্রেটিসের আসল রূপ জানতে পারে। নাট্যকার এখনও নিশ্চিত নয় কি করা উচিত। সক্রেটিসকে আসলেই নাটক লেখার মতো খারাপ একটি চরিত্র? সে কিছুই বলছে না। এনিতাস বলল, শোনো, নাটকের খরচাপাতি যা লাগে আমিই দেবো, তোমার কোনো চিন্তা নেই। তুমি তো এখন উদীয়মান তারকা, তোমাকেও আমি খুশি করে দেব, সম্মানই ভালোই পাবে। লেখা শুরু করো, দেবী এথিনার নামে শুরু করে দাও। লেখক এমনও ভাবছে একজন দার্শনিককে নিয়ে উল্টাপাল্টা লেখা কি উচিত? এনিটাস কি তাকে ব্যবহার করছে? সক্রেটিসের সাথে এনিটাসের কি কোনো শত্রুতা আছে? আর একটু জানা দরকার, আমি কি ভাড়া খাটা লেখক হয়ে যাব? সে বলল, ঠিক আছে, আমি একটু ভেবে দেখি, আপনাকে জানাবো। এনিটাস দেখলো পিচ্চির লেখক পয়সার টোপ গিলছেন। সে বলল, আমি সফোক্লিসকে বললে এক কথায় লিখতে বসে যাবে, এমন গরম কাহিনী সে ছাড়বে না। কিন্তু আমি চাচ্ছি তোমার মতো একজন যুবককে কাজটি দিতে। তুমি না পারলে বলো, আমি সফোক্লিসের বাড়িই যাই। এনিটাসকে নাট্যকার যতটা সহজ ভেবেছিল সে তত সহজ নয়। সে বিরাট প্যাচের লোক। এই কথায় রাজি না হয় সফোক্লিসকে দিয়ে লেখানোর হুমকি দিচ্ছে। লেখক ভাবছে বড় একটি কাজ ফসকে যেতে পারে। সে বলল, তাহলে সক্রেটিসকে একদিন ভালো করে দেখে আসি। নাটক নিয়ে এত ব্যস্ত থাকি যে বহুদিন সক্রেটিসের চলন নিজের চোখে দেখিনি। এনিটাস ভাবলো, এই ছেলেকে সক্রেটিসের সামনে পাঠানো যাবে না। বাচ্চা ছেলে সক্রেটিসের সাথে মিশলে তার ভক্ত হয়ে যাবে, তার পরিকল্পনা ভণ্ড হয়ে যাবে, তার নাটক লিখবে না। সে বলল, আরে ধুর, ওর কাছে যাওয়ার কি দরকার? ও টুকটাক জানে, ধুলা পড়া জানে। তুমি কাজটা শুরু করো, সময় নষ্ট করো না। ওর ব্যাপারে কি জানতে চাও বলো, আমি ওর বাড়ির হাড়ির সব খবর জানি, হাড়ে হাড়ে চিনি। তুমি লেখা শুরু করো, কিছু জানার থাকলে আমার কাছে জিজ্ঞেস করো। নাট্যকার আমতা আমতা করছে। এনিটাস বলল, শোনো, আর একটা কথা, তুমি যেটি লিখছো সেটি যেন কাক পক্ষীতেও টের না পায়, খুব গোপনে করতে হবে, জানবো শুধু তুমি আর আমি। নাট্যকার এখনও চুপ। এনিটাস বলল, শোনো, তুমি তো হোমার হবে। হোমার হতে হলে একটি বড় ঝাঁকুনি দিতে হবে, সবচেয়ে বড় গাছকে ঝাঁকুনি দিতে হবে। সক্রেটিস হলো সেই বড় গাছ। গাছটা যদি তোমার ঝাঁকুনিতে উল্টে পড়ে তাহলে তুমি হোমার হয়ে যাবে। রাজনীতি বলো আর সাহিত্য বলো, সবখানেই এই নিয়ম।
অ্যারিস্টোফানিস বলল, সক্রেটিসের দু একজন বন্ধুর নাম বললে ভালো হতো। হাসির নাটকে ভাড়ামি করতে বন্ধু লাগে, বন্ধু সব কথায় হয় হয় করে, মজার কাণ্ড কারখানা করবে। এনিটাস খুশি হলো, নাট্যকার টোপ গিলে ফেলেছে, তার কাজ হাসিল। সে বলল, সক্রেটিসের তো হাজার হাজার বন্ধু, সবগুলোই এক একটি জিনিস। তাদের মধ্যে কৌতুক করার চরিত্র হিসেবে তুমি যাকে নিতে পারো তার নাম চেরোফোন। সে ভালোই লাফালাফি করে। জানুয়ারি মাস, আকাশ ঝকঝকে, আকাশ আর সাগর মিলে চারিধারে নীল আর নীল, কোথাও ছিটে ফোটাও মেঘ নেই। কিন্তু সারা অ্যাথেন্সে মানুষ বলছে, চল মেঘ দেখতে যাই, মেঘ দেখতে যাই। বিকেল হতেই তারা লাইন দিয়ে হেঁটে চলেছে মেঘ দেখবে। মেঘ একটি নাটকের নাম। অ্যাথেন্সের রসিকরাজ অ্যারিস্টোফানিস নাটক লিখেছে। সে নিজেই আজ বিকেলে অভিনয় করবে নাটকটি। সক্রেটিস সেজে গুজে তৈরি, তিনিও নাটক দেখতে যাবেন। তিনি নিজে থেকেই যাবেন, কারণ আজ যে নাটক অভিনয় করবে সেটির প্রধান চরিত্র সক্রেটিস নিজে। জীবন্ত সক্রেটিস দেখবেন মঞ্চে সক্রেটিসকে। সক্রেটিস জানেন না কি দেখানো হবে নাটকে, তবে খুব ভালো কিছু যে হবে না তিনি নিশ্চিত। যে নাট্যকার লিখেছে সে বিদ্রুপ করে হাসি ঠাট্টা নাটক লেখে। সে যাকে ধরে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। তাই আজ থিয়েটারে সক্রেটিসের ইজ্জতের 12টা বাজার সম্ভাবনা আছে। চেরোফোন বললেন, আমাদের নাটক দেখার জন্য লাইন ধরে মানুষ যাচ্ছে, থিয়েটারে নাকি হাউসফুল হবে। সক্রেটিস বললেন, আমাদের নাটক মানে কি? আমি তো জানি আমাকে নিয়ে নাটক। চেরোফোন বললেন, তোমাকে নিয়েই নাটক, তোমার সাথে আমিও নাটকের একটি চরিত্র। সক্রেটিস বললেন, বাহ, আমরা তো বিখ্যাত হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের বিখ্যাত করে লাভটা কার হবে? সেই খবর বের করতে পেরেছো? চেরোফোন বললেন, লাভ হবে এনিতাসের। থিয়েটার যাতে ভরে যায় সেজন্য এনিতাস তুমুল আয়োজন করেছে। লোকের বাড়ি বাড়ি লোক পাঠিয়ে নিমন্ত্রণ করেছে। তোমার নিজের মহল্লাতেই বেশি করে প্রচার করেছে। এমন প্রচার আগে কোনো নাটকের জন্য হয়নি। ক্রিতো আর সিমন যাবেন না। তারা সক্রেটিস আর চেরোফোনকে যেতে মানা করেছেন, কিন্তু তারা যাবেনি। সক্রেটিসের যুক্তি, আমাকে নিয়ে মানুষ কি লেখে সেটি নিজের চোখে দেখা আমার কর্তব্য। আর চেরোফোন বলেছেন, লেখা হলো গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রে আমরা কাউকে কোনো কিছুতে লিখতে বাধা দেই না। তারা লেখার কাজ সে লিখেছে, যারা অভিনয়তা তারা অভিনয় করবে। আর তোমার আমার কাজ হলো নাটকটা দেখা, আমরা দেখব। জেনথেপে যেতে চাচ্ছিলেন, কিন্তু সক্রেটিস না করেছেন। নাটকে তো ভালো কিছু দেখাবে না, স্বামীর নামে উল্টাপাল্টা দেখে শেষে থিয়েটারেই কেঁদে কেটে অস্থির হয়ে পড়বেন। সেজন্য জেনথেপি যাচ্ছেন না। সক্রেটিস আর চেরোফোন যাচ্ছেন থিয়েটারে, শত শত মানুষ যাচ্ছে সেই পথে। এনিটাসের প্রচারে কাজ হয়েছে, মহল্লার সবাই হাঁটা শুরু করেছে। রাস্তায় নানান জায়গায় পোস্টারে চোখে পড়েছে। পেপিরাস কাগজের পোস্টারে ছেয়ে গেছে আগোরা। পোস্টারে বড় বড় করে লেখা, সুখবর সুখবর সুখবর। এই প্রজন্মের সবচেয়ে হাসি, সবচেয়ে মজার নাটক। মঞ্চে আসছে হাসির সম্রাট, উদীয়মান তরুণ নাট্যকার রসরাজ অ্যারিস্টোফানিস। নাটকের নাম মেঘ, স্থান ডিওনিসাস থিয়েটার, এক্রোপলিসি। সময় আগামী শুক্রবার বিকেল 4 প্রহর গতে। পোস্টারের ডান দিকে ডিজাইন করে লেখা, সক্রেটিসকে চিনেন না? আপনি চিনেন না, তাকে চিনতে হলে এই নাটক আপনাকে দেখতেই হবে। পোস্টারে চোখ বুলিয়ে সক্রেটিস বললেন, হ্যাঁ, ওরা যখন লিখেছে সক্রেটিসকে চিনতে এই নাটক দেখতেই হবে, চলো দেখে আসি সক্রেটিস কেমন। চেরোফোন গম্ভীর, তার চিন্তা হচ্ছে তিনি কিছু কথা শুনেছেন। এনিতাস নাকি সক্রেটিসকে অপমান করতে নিজের পকেটের পয়সা এই নাটকে করিয়েছেন। তবু তারা থিয়েটারে পৌঁছে গেলেন। থিয়েটার কানায় কানায় ভরা, বসার জায়গা নেই। অনেক মানুষ দাঁড়িয়েও আছে। সক্রেটিস আর তার বন্ধুদের জন্য সামনের সারিতে জায়গা রেখে দিয়েছে এনিতাস। সক্রেটিস সেখানেই বসলেন, নিজেকে মঞ্চে দেখবেন, ভালো করেই বসলেন। নাটক শুরু হলো। মঞ্চে অ্যারিস্টোফানিস অভিনয় করছে। নাটকের কাহিনী এমন, নাটকে সক্রেটিসের একটি দোকান আছে। দোকানের নাম চিন্তার দোকান। সে চিন্তা বিক্রি করে, অনেক দাম চিন্তার। এক বাবা সক্রেটিসের কাছে এসেছে তার ছেলেকে নিয়ে। সেই চিন্তার দোকানে ছেলেকে ভর্তি করাবে, ছেলে যাতে ভালো বক্তৃতা শিখে নেতা হতে পারে সেজন্য। তো ছেলের বাবা এসে ডাকছে, সক্রেটিস সক্রেটিস। সক্রেটিস বলছে, আমি এখানে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। অনেক খুঁজে দেখা গেল সক্রেটিস অনেক উপরে ঝুলছে। তাকে একবার দেখা যায়, আবার হারিয়ে যায়। সে মেঘের মধ্যে ভাসছে। বাবা অবাক। সক্রেটিস বলল, শোনো, দেবতা বলতে কিছুই নেই, জিউস বলতে কিছুই নেই। বাবা বলল, তাহলে বৃষ্টি দেয় কোন দেবতা? সক্রেটিস বলল, বৃষ্টি দেয় মেঘ, তাই মেঘ হলো দেবতা। জিউস বলতে কেউ নেই। বাবা মনে করলো, বাহ, কি সুন্দর যুক্তি, সক্রেটিস তো বিরাট কাবিল মানুষ। সে তার ছেলেকে সক্রেটিসের চিন্তার দোকানে শিক্ষা লাভের জন্য পাঠিয়ে দিল। মঞ্চে তুমুল অভিনয় হচ্ছে, সারা থিয়েটারে হাসিতে কেঁপে কেঁপে উঠছে। দর্শকরা দুয়ো ধ্বনি দিচ্ছে, সক্রেটিস ভুয়া, সক্রেটিস ভুয়া। সবাই নাটক দেখছে আর সামনের সারিতে সক্রেটিসের দিকে তাকাচ্ছে।
সক্রেটিস প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছেন, তার কান লাল হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কৃতও এসেছে থিয়েটারে। কৃত বললেন, চলো বের হয়ে যাই। সক্রেটিস বললেন, না, সেটা ঠিক হবে না, তাতে কাল সকালে লোকজন আরও বেশি ঠাট্টা করবে। সক্রেটিসের ঠিক উল্টো পাশে বসেছে এনিতাস। নাটক চলছে আর সে বলছে, বাহ চমৎকার। মঞ্চে অভিনয় চলেছে, তুমুল অভিনয় করছে এরিস্টোফানিস। অভিনয় চলছে, একজন বলছে, সক্রেটিসের চিন্তার দোকান কই? সক্রেটিস কাপড় খুলে ন্যাংটা হয়ে পশ্চাৎ দেশ দেখিয়ে বলল, এই যে এখানে। সারা থিয়েটার হাসিতে ফেটে যাচ্ছে। সক্রেটিসও হাসছেন। এখানে কান্না করা যাবে না। মঞ্চে অভিনয় চলছে। নাটকের সক্রেটিস বলছে, জিউস বলতে কোনো দেবতা নেই, দেবতা হলো মেঘ। আজ থেকে কেউ আর জিউসকে ডাকবে না, সবাই ডাকবে মেঘ দেবতাকে। দর্শকরা চিৎকার করে বলল, সক্রেটিস ভুয়া দেবতাকে মানে না, সক্রেটিস ভুয়া জিউসকে মানে না। মঞ্চে কাহিনী এগোচ্ছে। ছেলেটি সক্রেটিসের কাছে শিক্ষা লাভ করে বাড়িতে ফিরে গেল। বাড়িতে গিয়ে সে বাবাকে পিটাচ্ছে। বাবা বলছে, আমাকে মারছিস কেন? ছেলে বলছে, সক্রেটিস শিখিয়েছে, বাবা ভুল করলে বাবাকেও পিটাতে হবে। ছেলে ইচ্ছে মতো মারছে বাবাকে। রক্ত বের হচ্ছে। দর্শকরা আবারও দুয়া দিচ্ছে, সক্রেটিস ভুয়া, শিক্ষক নামের কলঙ্ক, সক্রেটিস ভুয়া, বাবা মায়ের আতঙ্ক। সক্রেটিসের মনে হচ্ছে স্লোগান সব ঠিক করা। 3-4 জন একসাথে স্লোগান ধরছে, তাদের সাথে গলা মিলাচ্ছে সারা থিয়েটারের মানুষ। স্লোগানও কি এনিতাস আগে থেকে ঠিক করে রেখেছে? এনিতাসের মুখে হাসি। সক্রেটিসের মনে হচ্ছে এই হাসিটা খাটাসের মতো। এনিতাস তার বন্ধুকে বলছে, এমন ব্যবস্থা করেছি, কাল সকাল থেকে সক্রেটিস মানুষকে মুখ দেখাতে পারবে না। ওকে হাতে মারবো না, ওকে ভাতে মারবো, অন্যরকম মায়ের দেব, গণতান্ত্রিক মায়ের। সে সুর করে বলছে, জমিয়ে দিলাম খেলা, কাঁদতে হবে একেলা। মঞ্চে কাহিনী এগোচ্ছে। ছেলের হাতে মার খেয়ে বাবা কোনো মতে বাঁচল। সে এবার হুঙ্কার দিল, তার ছেলেকে নষ্ট করেছে সক্রেটিস। সে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করতে শিখিয়েছে। সক্রেটিসের কোনো ক্ষমতা নেই। বাবা দৌড়ে গেল সক্রেটিসকে ধরতে। তাকে আর চেরোফোনকে আটক করলো একটি ঘরের মধ্যে। বাহির থেকে শিকল দিয়ে আগুন জ্বালিয়ে দিল। প্রায় মরে যাচ্ছিল তারা। কোনো মতো দুয়ার খুলে অ্যাথেন্স থেকে পালিয়ে গেল সক্রেটিস। চিরতরে বিদায় হলো দুষ্টুটা। এভাবে শেষ হলো নাটক। দর্শকরা আবারও দুয়ো দিচ্ছে, সক্রেটিস ভুয়া, উচিত শিক্ষা পেয়েছে, সক্রেটিস ভুয়া, জ্ঞান নিয়ে পালিয়েছে। নাটক শেষ হলে দর্শকরা বের হচ্ছে আর সক্রেটিসকে দেখে দুয়ো দিচ্ছে। অনেকক্ষণ চলল এই অপমান। কৃত আর সিমন চেষ্টা করছেন তাকে আড়ালে রাখতে। চেরোফোন হাউমাউ করে কাঁদছেন। এনিতাস বলল, কাঁদো, বুক ভাসিয়ে কাঁদো, কান্না তো মাত্র শুরু। এমন দিন আসবে যে সেই পিথাগোরাসের শিষ্যদের যেমন পুড়িয়ে মেরেছিল, তেমনি সক্রেটিসকে অ্যাথেন্সের মানুষ পুড়িয়ে মারবে। চেরোফোন থিয়েটারে ফেরত মানুষদের মুখের দিকে তাকাচ্ছেন। তাদের যে ভাবভঙ্গি, তাতে সক্রেটিসকে পুড়িয়ে মারা কোনো বড় ঘটনা নয়। দর্শকদের মুখ বলছে তার আগুন শাস্তি প্রাপ্য। সক্রেটিস ভাবছে নাটকের বার্তা কত মারাত্মক। এই থিয়েটারের প্রতিটি মানুষ ভাবছে সক্রেটিস দেবতা মানে না, ধর্ম মানে না। সে যুবকদের নষ্ট করে। তারা চায় সক্রেটিসকে পুড়িয়ে মারা হোক। পিথাগোরাসের নামেও মিথ্যা রটনা ছিল যে তিনি দেবতা মানেন না, ধর্ম মানেন না। তার শিষ্যরা শুধু গণিত, জ্যামিতি আর সঙ্গীত জানেন, ধর্মকর্ম জানেন না। সেজন্য একবার পিথাগোরাসের কিছু শিষ্য যখন সভা করছিলেন, তখন বাহির থেকে তালা মেরে ঘরে আগুন দিয়ে দেয়। পুড়িয়ে মারে অনেক দার্শনিককে। দেবতাদের অস্বীকার করে জ্যামিতি আর গণিত চর্চা করার অপরাধে তাদের নিঃস্ব করেছিল গ্রিসের মানুষরা। এই নাটক দিয়ে মানুষকে বলা হচ্ছে সক্রেটিসও ওই রকম, তাকেও পিথাগোরাসের শিষ্যদের মতো পুড়িয়ে মারা হোক। বাড়ি ফিরে সেই রাতে আর খেতে পারলেন না সক্রেটিস। জেনথিপি অনেক জিজ্ঞেস করলো নাটকের কথা। সক্রেটিসের মুখ থেকে কিছুই বের হলো না। জেনথিপি শুনলে কাঁদবেন। এই মেয়েটির বকা তিনি নীরবে সহ্য করবেন, কিন্তু কান্না তাকে কষ্ট দেয়। আর সক্রেটিস একাই কাঁদবেন। যুগল কান্নার কোনো মানে হয় না। মেঘ নাটক অভিনয় হওয়ার পরে সারা অ্যাথেন্সে ঢিঢি পড়ে গেছে। সক্রেটিসের মনে হচ্ছে কে যে আসল সক্রেটিস সেটি মানুষ ভুলে গেছে। নাটকে যে সক্রেটিসকে দেখানো হয়েছে সেটিকেই সবাই মনে করছে আসল সক্রেটিস। মানুষ তাকে দেখে হাসে, পেছন থেকে টিপ্পনি দেয়। 46 বছরে এসে সক্রেটিস আবিষ্কার করলে নাটকের শক্তি কত বিশাল হতে পারে। একটি মানুষের জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে একটি নাটক। অ্যাথেন্সে কোনো খবরের কাগজ নেই। এখানে সকাল বিকাল সংবাদ শোনানোর কোনো ব্যবস্থা নেই। এখানে প্রধান মিডিয়া হলো নাটক। সব শিক্ষিত মানুষ নাটক দেখে। নাটকের সংলাপ মুখে মুখে ঘোরে। কোনো সংলাপ ভালো লাগলে সেটি প্রবাদের মতো হয়ে যায়। মেঘ নাটকের সংলাপ যাতে মানুষের মুখে মুখে ঘোরে সেই ব্যবস্থা করতে এনিতাস কোনো ত্রুটি রাখেনি। সে অ্যাথেন্সের সব পাড়া থিয়েটারে মেঘ নাটক অভিনয়ের ব্যবস্থা করলো। সেখানে আর
এরিস্টোফানিস নয়, বিভিন্ন লোকে অভিনয় করে। প্রতিটি পাড়ার মানুষ কয়েক দিনেই জেনে গেল সক্রেটিস কেমন। শুরু হয়ে গেল সক্রেটিসের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল। তবে প্রচারে একটি গুণ থাকে, দেশ বিদেশের মানুষ সক্রেটিসের কথা আরো বেশি করে জেনে গেল। নানা নগরের মানুষ এসে খোঁজ করে সক্রেটিস কোথায়। আর একবার যদি কেউ সক্রেটিসের সাথে কিছু সময় কাটায়, সেই ব্যক্তি সক্রেটিসের সুন্দর মন আর পরিষ্কার জীবনের একটি ছবি পেয়ে যায়। তারা সক্রেটিসের গুণের কথা নগরে নগরে নিয়ে গেল। এভাবে বিভিন্ন নগরে সফিস্টরা সক্রেটিসের জ্ঞান নিয়ে প্রচার শুরু করলো। সারা গ্রিসে সক্রেটিস হয়ে গেল একজন অতি পরিচিত মানুষ। একই সাথে নন্দিত আর নিন্দিত মানুষ সক্রেটিসের মতো আর কেউ নেই। সময়ের সেরা হওয়া, প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়া, বিপদের ভয় ভরা পথে সাহস বিছিয়ে দাও, পথ কঠিন, নিজের পথ নিজে তৈরি করে লাও। হোমার। একিলিসের প্রতি তার পিতার উপদেশ। প্লেগে অ্যাথেন্সের জ্ঞানী গুণীরা মারা গেছেন। জ্ঞানী লোকের অভাব পূরণের জন্য প্লেগ সমাপ্ত হওয়ার অল্প দিনের মধ্যে একটি শিশুর জন্ম হলো। অনন্যা সাধারণ প্রতিভাধর শিশু। শিশুটিকে আসল নামে কেউ ডাকে না, ডাক নামেই ডাকে। ডাক নাম প্লেটো। প্লেটো শব্দের অর্থ চওড়া। এই ছেলের কপাল চওড়া, কাঁধ চওড়া, আর এই বয়সেই বুকের সিনাও বিশাল চওড়া। সবকিছু চওড়া দেখে তার নাম হয়ে গেছে চওড়া বাবু বা প্লেটো। অতি পিচ্চিকাল থেকে সে সবাইকে চমকে দিচ্ছে, নতুন নতুন বিনোদন দিচ্ছে। তার ইচ্ছে পাকা কাণ্ডে সবাই চমৎকৃত হচ্ছে। প্লেটো নিত্য নতুন চমক দিচ্ছে, সে যা করে তাই দেখার মতো। একবার যা শোনে আর ভোলে না, তোতা পাখির মতো বলতে থাকে। তোতা পাখিকে নিয়ে তার মা মাঝে মাঝে বিপদে পড়েন। তখন তার বয়স মাত্র 4 বছর। মা একদিন দুষ্টামি করে স্বামীকে একটি অশ্লীল কথা বললেন, স্বামী স্ত্রীর ধরনের অশ্লীল কথা। কথাটি শুনে ফেলল প্লেটো। শোনা মাত্রই উচ্চস্বরে বলতে শুরু করলো, কি লজ্জার কথা! অতটুকু বাচ্চা সবার সামনে অমন মারাত্মক অশ্লীল কথাটি বলেছে। সুর করে করে বলছে, বাড়িতে নতুন লোক এলে বেশি করে বলছে, লজ্জায় মায়ের মাথা কাটা যাচ্ছে। এই ঘটনায় অবশ্য আখেরে মা বাবারই লাভ হয়েছে, তারা সব রকম বাজে কথা বলা বন্ধ করে দিয়েছেন। 4 বছরের ছেলের ভয়ে বাবা মা অশ্লীল থেকে সুশীল হয়েছেন। বাবা টিপ্পনি কেটে মাকে বলেন, এভাবে চললে তোমার ছেলে একদিন সারা পৃথিবীর মানুষকে সুশীল হতে শেখাবে। প্লেটোর বাবার নাম অ্যারিস্টন, মায়ের নাম পেরিকোটন। তার মায়ের দাদার বাবা ছিলেন প্রখ্যাত আইন প্রণেতা সলন। খুবই উচ্চ বংশ তাদের। অ্যাথেন্সের সেরা 5টি অভিজাত পরিবারের একটি তাদের পরিবার। আত্মীয় স্বজন সবাই বড় বড় রাজনীতিক, যোদ্ধা, সরকারি চাকুরে। বাড়িও শহরের প্রাণকেন্দ্রে, আগোরার একেবারে লাগোয়া। একেবারে পিচ্চিকাল থেকে প্লেটো সবাইকে চমকে দিচ্ছে। তখন তার বয়স মাত্র 3। প্লেটোর বাবা লিখতে বসেছেন, সামনে একটি পেপিরাস কাগজ। তিনি একটি অনুষ্ঠানে হোমারের লেখা আবৃত্তি করবেন। পেপিরাস কাগজের উপর লিখলেন হোমার। মন নেই লেখার, কি যেন ভাবছেন। হঠাৎ দেখলেন পেপিরাস কাগজে তার লেখার পাশে আরেকটি হোমার লেখা, কলম প্লেটোর হাতে। বাবা ভাবছেন, আরেকটি হোমার লিখলো কে? প্লেটো কি লিখতে জানে? বাবা ডাক দিলেন মাকে, প্লেটোকে লেখা শিখিয়েছে কে? তার মা অবাক, কি আবোল তাবোল বকছেন, প্লেটোর লেখা শেখাবে কে? ওর কি লেখার বয়স হয়েছে? এসে দেখে যাও। বাবা প্লেটোকে বললেন, আবার লিখো তো। প্লেটো একটি খিলখিল হাসি দিয়ে বাঁকা বাঁকা করে লিখলো হোমার। বাবা মা দুজন একেবারে স্তম্ভিত। বাবা বললেন, তোমার ছেলে তো একখান প্রতিভার হাড়ি, এজন্যই ওর কপালটা এত বড়। এই ছেলে একদিন রাজা হবে। মা বললেন, ধুর, কি যে বলো, অ্যাথেন্স তো গণতন্ত্র, রাজা রানী নেই, ছেলে রাজা হবে কি করে? বাবা বললেন, শুধু কি দেশেরই রাজা হয়, জ্ঞানের রাজাও হতে পারে। তোমার ছেলে হবে জ্ঞানের রাজা, হোমারকেও ছাড়িয়ে যাবে। ছেলে জ্ঞানের রাজা হবে কিনা সেটি দেখে যাওয়ার বাবার কপালে ছিল না। কিছুদিন পরে বাবা মারা গেলেন। মা আবার বিয়ে করলেন। প্লেটোর সৎ বাবা একজন কূটনীতিক। তিনি প্যারিক্লিসের দূত হিসেবে পারস্য রাজার দরবারে ছিলেন। প্যারিক্লিস মারা যাওয়ার পর এখন রাজনীতি করেন। দিনে দিনে দেখা গেল প্লেটোর মতো শ্রুতিধর ছেলে তার আশেপাশে কেউ নেই। 6 বছরেই হোমারের সব কবিতা মুখস্থ। সে গড় গড় করে বলে যেতে পারে। 8 বছরের হতেই সে নিজে কবিতা লেখা শুরু করলো। দিন যায় আর ছেলের গুণে সবাই চমৎকৃত হয়। কারো সন্দেহ নেই যে এই ছেলে একদিন অনেক বড় কবি হবে, নামী নাট্যকার হবে। সে নাটক লিখবে, কবিতা লিখবে, প্রথম পুরস্কার পাবে। তার মুখটা খুব মিষ্টি। শুধু মিষ্টি নয়, মুখের রেখায় একটি অন্যরকম আভিজাত্য, একটি পাণ্ডিত্য। উজ্জ্বল নীল চোখ, তাকালে মনে হয় ওই চোখ এই পৃথিবীতে কিছুই দেখছে না, অন্য কোনো দুনিয়ার রহস্য খুঁজছে। লম্বা চুল ছাড়িয়ে পড়েছে চওড়া কাঁধে।
সব মিলে একেবারে দেবকান্তি। দেখলেই মনে হয় এই ছেলে শুধু সোনার চামচ নয়, একেবারে হীরের চামচ মুখে নিয়ে জন্মেছে। সেই চামচ থেকে বুদ্ধি চুয়ে চুয়ে পড়ছে। প্লেটো যা ধরে তাতেই সে এক নম্বর। ব্যায়ামের মাঠে সে সবার সেরা, বড় বড় পালোয়ানদের তুলে আছাড় মারছে। গণিত জ্যামিতিকে সে সবার সেরা। কি সুন্দর সুন্দর জ্যামিতি আকৃতি বানায়। যুদ্ধ কৌশলেও সে খুবই ভালো, কিন্তু যুদ্ধ তার ভালো লাগে না। 12 বছর হতে না হতেই তার ঘর ভরে গেছে নিজের লেখা নাটকে। প্যাপিরাসের পর প্যাপিরাস লিখে ফেলেছে প্লেটো। সে বসলেই লেখা হয়। অন্যরা কষ্ট করে লেখে, তার নাকি লেখা পায়। লেখা পেলে আর হুঁশ জ্ঞান থাকে না। কে মা কে বাবা কিছুই বোঝে না। খাওয়া দাওয়া নেই, মাথায় যা আছে প্যাপিরাস কাজে গুজে না আটা পর্যন্ত সে থামতে পারে না। জ্ঞানের জগতে এমন মানুষ অ্যাথেন্সের লোকেরা আর দেখেনি। সবাই এক বাক্যে এই ছেলেকে একদিন দুনিয়া জোড়া নাম করবে, একদিন সারা দুনিয়ার মানুষ তাকে এক নামে চিনবে। সে মুখে মুখে ডায়লগ লেখে, তার মাথায় সব সময় নাটকের প্লট ঘোরে। প্লেটোকে অনেক কিছু শেখায় তার মায়ের 2 মামাতো ভাই। তার 2 মামা, তাদের নাম ক্রিটিয়াস ও কার্মিড। তারা রাজনীতি করে, কিন্তু গণতন্ত্রের রাজনীতি নয়। তারা স্পার্টার মতো রাজতন্ত্র চায়। অ্যাথেন্সের ক্ষমতায় আছে তাদের বিরোধীরা, গণতন্ত্রের লোকেরা। তাই ক্রিটিয়াসরা গোপনে রাজনীতি করে। ক্রিটিয়াস আর কার্মিড দুজনেই সক্রেটিসের ভক্ত। তারা গর্বের সাথে সবাইকে বলে বেড়ায় যে সক্রেটিস যা বলেন তারা সেভাবেই কাজ করে। তারা সারাদিন সক্রেটিসকে নিয়ে আলাপ করে। তাই প্লেটোর কাছে ছোটবেলা থেকেই সক্রেটিস খুবই পরিচিত নাম। সক্রেটিস দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, তা সে কুট্টিকাল থেকেই জানে। তার মামারা সক্রেটিসের নাম শ্রদ্ধার সাথে নেয়, তাই প্লেটো সক্রেটিসকে শ্রদ্ধা করে, কিন্তু কোনোদিন সামনে যায়নি। প্লেটোর মন চায় আর একটু বড় হলে একদিন চুপি চুপি একা গিয়ে সক্রেটিসকে বলবে, আপনি নাকি সত্যিই দুনিয়ার সেরা জ্ঞানী, কিন্তু পথে পথে ঘুরে কয়জনকে শেখাবেন? তার চেয়ে একটি স্কুল দেন, বাচ্চাদের স্কুল নয়, বড়দের জন্য উচ্চ শিক্ষার স্কুল। উঠানের এক কোণে বসে আছেন সক্রেটিস। ঘরের ভিতর থেকে চিৎকার করছেন জেনথেবে, ঘরে আর মাত্র 3 দিনে খাবার আছে, এক্ষুনি বাজারে গিয়ে কিছু রুটি নিয়ে আসেন। কথাটি শুনেও শুনলেন না সক্রেটিস। তিনি ভাবছেন তার মনের সাম্রাজ্যের কথা। কি করলে মানুষ আর একটু ভালো থাকে সেই চিন্তায় তিনি মশগুল। জেনথেপির মতো সাধারণ একটি নারীর কথায় মনোযোগ দেওয়ার সময় তার নেই। তিনি আরাম করে চিন্তা করছেন। জেনথেপি চিৎকার করছেন, অ্যাথেন্স শহরে এমন মানুষ কি আর একটিও আছে? নিজের ঘরে ভাত নেই, উনি রাস্তার ধারে চ্যাংড়া পোলাপানের সাথে আড্ডা মারেন, ঘন্টার পর ঘন্টা জাবর কাটেন। এমন মানুষ বিয়ে করবে কেন? আমাকে দেবী এথিনা অভিশাপ দিয়েছেন, না হলে আমার কপালে এমন লোক জুটবে কেন? সক্রেটিস আকাশের দিকে চেয়ে আছেন। মনে হচ্ছে আজ দুপুরে খাবার জুটবে না, এখনই বেরিয়ে পড়তে হবে। আবার ভাবছেন আর একটু দেখি, যদি রাগ কমে যায়। এই ভেবে তিনি আবার চিন্তায় মগ্ন হলেন। জেনথেপি চিৎকার করেই যাচ্ছেন, স্বামী নির্বিকার। জেনথেপির মনে হলো সক্রেটিস অনেকক্ষণ ধরে তার কথার কিছুই শুনছেন না। ভীষণ জিদ লাগছে, এত কষ্ট করে চেঁচাচ্ছি আর তিনি শুনবেন না পর্যন্ত। জেনথেপি আর সহ্য করতে পারলেন না। সামনে বড় একটি বালতিতে রাখা ছিল রান্নাঘরের কালি ঝুলি মাখা ময়লা পানি। সেই বালতিটি তুলে ঢেলে দিলেন সক্রেটিসের মাথায়। শীতের দুপুরে এক বালতি ময়লা পানিতে আপাদমস্তক ভিজে গেল সক্রেটিসের। সক্রেটিস হতভম্ব, কিছুই বললেন না, উঠে দাঁড়ালেনও না, পুরো পানিটা মাথায় ঢালতে দিলেন। এবার জেনথেপি ভাবলেন এতটা বোধহয় ঠিক হলো না, এবার নিশ্চয়ই সক্রেটিস রেগে যাবেন। কিন্তু না, সক্রেটিস হাসি মুখে বললেন, সকাল থেকে আমার ঘরের আকাশটা গর্জন করছে। আকাশের নিয়ম হলো গর্জনের পর একটু বর্ষণ হয়। মেঘ ডাকাডাকির পরে বৃষ্টি হয়েছে, তাই আমার মাথা কিঞ্চিত ভিজে গেছে। জেনথেপি কিছুই বুঝে উঠতে পারছেন না। এই মানুষকে ভালো কথা বললে কানে নেন না, মন্দ কথা বললে শোনেন না, মাথায় পানি ঢেলে দিলে হেসে মস্করা করেন। একে নিয়ে কি করা যায়? কি করবেন বুঝতে না পেরে জেনথেপি কেঁদে ফেললেন। তার কান্নাও মারাত্মক, একেবারে মরা কান্না। চিৎকার করে শুধু একটি শব্দ বলছেন, সক্রেটিস সক্রেটিস। সক্রেটিস দেখলেন সর্বনাশ। জেনথেপি যেভাবে কাঁদছে, দূর থেকে শুনলে যে কেউ ভাববে যে সক্রেটিস মারা গেছেন। এই কান্না এক্ষুনি থামাতে হবে, কিন্তু কান্না থামানোর উপায় তিনি জানেন না। তিনি বাইরের মানুষের মনের নীরব কান্না দূর করার উপায় জানেন, ঘরের বউয়ের চিৎকার করে কান্না থামাতে জানেন না। জেনথেপি কেঁদে যাচ্ছেন, স্বামী মাথায় ময়লা পানি ঢেলে দিয়েছেন, এখন সেই দুঃখে কাঁদছেন। একটু ভেবে সক্রেটিস জেনথেপির মাথায় হাত রেখে বললেন, ভালোই হয়েছে, এখন দুজনের গায়েই পানি, আমার মাথায় পানি আর তোমার চোখে পানি। চলো এবার দুজনে মিলে গোসল করি।
তারা দুজনে মিলে স্নান ঘরে গেলেন। অনেক দিন পর আজ দুপুরে সক্রেটিস দুপুরের খাবার জেনথিপির হাতে খেলেন। দুপুরটা ভালোই কাটলো। অনেক দিন পর তার সংসারে একটি ভালোবাসার ছোঁয়া লাগলো। আজকের ভালোবাসাকে বলা যায় গর্জন বর্ষণ ভালোবাসা। জেনথিপির গর্জন আর বর্ষণ থেকে এর উৎপত্তি। কান্নার পরে ভালোবাসা বদলে যায়। চোখের জল ভালোবাসার মধ্যে লবণ ঢেলে দেয়। সে কান্নার পরে ভালোবাসা একটু নোনতা নোনতা, একটু মিষ্টি মিষ্টি, একটু অন্যরকম। সক্রেটিস বাজার করতে গেলেন। জেনথিপি তার হাতে কিছু টাকা দিলেন। টাকা পয়সার হিসাব জেনথিপি করেন। শাশুড়ি তাকে শিখিয়ে পড়িয়ে দিয়ে গেছেন। বাড়ির পাশে জলপাই বাগান, সেই বাগান সারা বছরের জন্য ঠিকা দিয়ে দেন। এককালীন টাকা পান। দূরে পাহাড়ের নিচেও কয়েকটা জলপাই বাগান কিনেছিলেন তার শ্বশুর। সেগুলো থেকেও কিছু আসে। সব ভালো করে দেখে শুনে রাখতে পারলে খাওয়া পড়ার কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু সমস্যা হলো সক্রেটিস এসব কিছুতেই মন দেন না। সব কিছু জেনথিপিকেই করতে হয়। কৃত তাকে সাহায্য করেন। কৃত তার দাসদের বলে দিয়েছেন জেনথিপি যে কোনো কাজ ডাকলে সাথে সাথে যেন করে দেয়। এই গর্জন বর্ষণ ভালোবাসার কিছুদিন পরে জেনথিপি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। ছেলে হয়েছে সক্রেটিসের। বন্ধুরা ধরেই নিয়েছিলেন এই দম্পতি ছেলে মেয়ে হবে না। তাও তাদের পুত্র হলো। দেরিতে হলেও সন্তান হলো। 55 বছর বয়সে সক্রেটিস প্রথম পিতা হলেন। এতদিনে জেনথিপি করার মতো একটি কাজ পেলেন। তিনি খুশি, মহা খুশি। সক্রেটিসও খুশি। মহা খুশিতে দুজন মিলে ছেলের নাম রাখতে বসলেন। গ্রিসে সন্তানের নাম রাখার অদ্ভুত নিয়ম আছে। সবাই এই নিয়ম মানে। প্রথম ছেলে হলে নাম রাখে বাবার নামে। দ্বিতীয় ছেলে হলে নাম রাখে মায়ের বাবার নামে। প্রথম মেয়ে হলে নাম বাবা মায়ের নামে। তারপরের মেয়ের নাম মায়ের মায়ের নামে। এভাবে দাদা দাদি নানানিরা নিজেদের নামটা ধরে যান বংশের তৃতীয় প্রজন্মের মাঝে। সক্রেটিসের প্রথম ছেলে সন্তান, তো নিয়ম মতো নাম রাখা উচিত সক্রেটিসের বাবার নামে, মানে সফ্রোনিকাস। কিন্তু সক্রেটিস উদার মানুষ। মেয়েদের ব্যাপারে তার মতো উদার অ্যাথেন্সে কেউ নেই। তিনি বললেন সন্তান জন্ম দিতে মা যে কষ্ট করে বাবার কষ্ট তার কাছে কিছুই নয়। এই সন্তানের প্রথম দাবি জেনথিপির। তাই আমরা নাম রাখবো জেনথিপির বাবার নামে। আমাদের প্রথম ছেলের নাম হবে লেমপ্রোক্লিস। জেনথিপি মহাখুশি। তার স্বামী সক্রেটিস যে অনেক বড় মনের মানুষ সেটি তার মনে থাকে না। মাঝে মাঝে এক ফোঁটা টের পান। আজ ছেলের নাম রেখে মনে হচ্ছে সে স্বামীর সোহাগে সোহাগিনী। মনে হচ্ছে বাবার নামে নাম রেখে তার স্বামী তার বাবাকেই তার কোলে ফিরিয়ে দিয়েছেন। আনন্দে জেনথিপি 7 দিনের ছেলেকে বলছেন, জানিস তুই যেদিন জন্ম নিলি সেদিন অ্যাথেন্সের দেয়ালের বাইরে যুদ্ধ হচ্ছিল, বিশাল যুদ্ধ। ছেলে বলল, ওয়া। মা বললেন, সেই যুদ্ধের মধ্যে সন্ধ্যার পর তোর জন্ম। সেই সময় তোর বাবা ছিলেন না ঘরে, না তিনি যুদ্ধে যাননি। তার বয়স হয়েছে, এখন আর যুদ্ধে যাওয়া লাগে না। তিনি তখন জ্ঞান বিতরণ করছিলেন। ছেলে বললেন, ইয়া। মা বললেন, ভেবে দেখ, ঘরে তার স্ত্রী সন্তান জন্ম দিচ্ছে আর তিনি রাস্তার মোড়ে জ্ঞানের জন্ম দিচ্ছেন। ঘটনাটা মজার নয়? মজার কিনা ছেলে জানে না। ছেলের ঘুম পাচ্ছে। জেনথিপির ঘুম পাচ্ছে না। গল্প করতে তার ভালো লাগছে। তিনি বললেন, জানিস এখন যদি তোর বাপের বলি ছেলে হয়েছে আনন্দ করো, তিনি বলবেন ঠিক আছে, ছেলে হয়েছে তো সেই আনন্দে জ্ঞানের বাতি জ্বালাও। এই বলে তিনি আগোড়ার দিকে হাঁটা ধরবেন। জানিস কেন? কেন আবার? জ্ঞানের বাতি কিনতে। ছেলে হেসে দিল। মা ছেলের এই আনন্দ সক্রেটিস নেই। তিনি এখন সত্যি সত্যি জ্ঞানের প্রদীপ জ্বালাচ্ছেন, হয়তো সিমনের দোকানে অথবা জিমনেশিয়ামে। কিন্তু ছেলের সাথে সময় কাটানো হলো না সক্রেটিসের। এর মধ্যেই ডাক এলো, আবার যুদ্ধে যেতে হবে। অ্যাথেন্স ও স্পার্টার যুদ্ধ শেষ হয়নি। শিশুপুত্রকে রেখে অ্যাথেন্স থেকে টানা 2 দিন উত্তর দিকে মার্চ করে করিন্থ সাগর পার হয়ে সক্রেটিস পৌঁছালেন ডিলিয়ন নামক এক জায়গায়। কিন্তু তার যুদ্ধভাগ্য ভালো নয়। ভয়াবহ যুদ্ধের পর এখানেও হেরে গেল অ্যাথেন্স। নির্মমভাবে মারা গেল তার অনেক সঙ্গী। আহত হয়ে কোনো রকমে যান নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি ফিরলেন তিনি। কিন্তু বিশ্রামের সুযোগ নেই। কিছুদিন পরে আবার যেতে হলো যুদ্ধে। উত্তর দিকে জায়গার নাম এমফিপলিস। এখানে স্বর্ণের খনি দখল নিতে চায় অ্যাথেন্স, কিন্তু পারল না। এখানেও হেরে গেল অ্যাথেন্স। নির্মম যুদ্ধে মারা গেল হাজার হাজার মানুষ। আহত রক্তাক্ত হয়ে বাড়ি ফিরলেন তিনি। জীবনে 3টি যুদ্ধে করলেন সক্রেটিস। 3 বারই রক্তাক্ত হয়ে ফিরেছেন। তিনি প্রতিবারই দেখেছেন যুদ্ধের নির্মমতা, চোখের সামনে দেখেছেন মানবতার অপমান।